সে মেঘের আড়ালে ঢাকা পড়েছে তার প্রেমময় চন্দ্র, আড়ালে লুকিয়ে গিয়েছে তার প্রাণপ্রিয়া আঁচল। 24 ঘন্টার অনেকটাই বেশি সময় পেরিয়ে গিয়েছে, তার অভিমানিনী আঁচলের দেখা পায়নি তার একটুখানি সান্নিধ্য। মায়াবী দু চোখে হারানোর বিন্দুমাত্র সুযোগ পায়নি। কণ্ঠস্বর শোনা তো বহুদূর। কি করে পারলো আঁচল এতটা নির্দয় হতে? তবে সে কি জেনে গেল আজাদ ইবতেসাম জাজবিরের সবচেয়ে বড় দুর্বলতা? তাই তো বিরহ নামক অস্ত্রে কুপঘাত করছে এই কঠিন হৃদয়ের মানবকে, ধ্বংস করে দিচ্ছে তার হৃদ কুঠির। এত বিধ্বংসী কেন তুমি প্রাণপ্রিয়া? কেন মারছো আমায় তোমার বিরহে? এর চেয়ে বড় একেবারেই করে দাও শেষ। তোমার এই বিরহ যে বড্ড যন্ত্রণাদায়ক, হৃদয়ে দংশন করে প্রতিটি মুহূর্ত। এতটা নির্দয় হো না তুমি, পুরিও না আমায় তোমার বিরহ অনলেই। রিংটনে ভাবনা হতে বেরিয়ে এলো জাজবির। এত রাতে কে কল করছে? চিন্তিত হলো সে। বারান্দা হতে বেরিয়ে রুমে এলো। বেডসাইড টেবিলের উপর রাখা মোবাইলটা হাতে নিয়ে চমকালো। এত রাতে নিহা? বিন্দুমাত্র বিলম্ব করলো না জাজবির, তৎক্ষণাৎ কল রিসিভ করলো। হ্যালো নেহা, এত রাতে কল করলে? ওদিকে সব ঠিক আছে তো? আঁচল, আঁচল ঠিক আছে তো? চিন্তিত হয়ে পড়েছে জাজবির। নিহা উপাস হতে মলিন স্বরে বলল, ভাইয়া কিচ্ছু ঠিক নেই। কেন, কি হয়েছে? এইবার আমায় সত্যি বলো, কি হয়েছে আঁচলের? ও ঠিক আছে তো? ভাইয়া আঁচলের খুব জ্বর, 102 ডিগ্রি ছাড়িয়েছে। আমি ওষুধ খাইয়েছি, জলপট্টিও দিচ্ছি, কিন্তু কোনোই লাভ হচ্ছে না। ও ও ও যন্ত্রণায় ছটফট করছে ভাইয়া। আমার না খুব চিন্তা হচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না, তাই আপনাকে। কথাটা শেষ করতে পারল না নেহা। পূর্বেই শুনতে পেল গম্ভীর স্বর। আমি আসছি। টুটটুট শব্দ ভেসে এলো কর্ণকুহরে। কল কেটে গেছে। চিন্তিত নয়নে অসুস্থ আঁচলের দিকে দৃষ্টিপাত করল নিহা। শান্তি নিরে হলরুমময় পায়চারি করছে জাজবির। উদ্ভ্রান্ত লাগছে তাকে। শরীরের প্রতিটা শিরা উপশিরা যন্ত্রণা অনুভূত হচ্ছে। প্রিয়দর্শিনী অসুস্থ, সে জ্বরে কাতরাচ্ছে, শরীর পুড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে তার। এমনটি ভাবনাতেই হৃদয় অশান্ত হয়ে পড়েছে। বুকের ভিতরে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে দেহ মনে। কিছুতেই শান্ত হতে পারছে না সে। শুধু রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করেই বেড়াচ্ছে। কিছুক্ষণ বাদে ডক্টর এলেন এখানে। তাকে দেখে ছুটে গেল জাজবির। ডক্টর, আঁচল ঠিক আছে? দেখুন, হঠাৎ করে অনেকক্ষণ পানিতে ভিজেছেন পেশেন্ট, এর উপর নিজের প্রতি অবহেলা, তাই জ্বর হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, মেডিসিন প্রেসক্রাইব করা দিয়েছি, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আশ্বস্ত হলো জাজবির। শান্ত স্বরে বলল, থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট ডক্টর, এত রাতে ছুটে এলেন। ইটস ওকে মিস্টার, এটা তো আমার ডিউটি। আসছি তাহলে, পেশেন্টের খেয়াল রাখবেন। হুম। বিদায় নিলেন ডক্টর। ঘুমকাতরে লেডি ইনচার্জ দরজায় দাঁড়িয়েছিলেন। উনি চলে যেতে উদ্যত হতেই জাজবির ওনার কাছে গেল। ম্যাম, হ্যাঁ। ম্যাম উইথ ইউর পারমিশন, আমি আঁচলকে একবার দেখতে চাই। সরি মিস্টার ইবতিসাম, এটা নিয়ম বহির্ভূত। এত রাতে শান্তিনীরের বাইরে কেউ অ্যালাউ নয়। সেখানে আপনি বাক বিতণ্ড করে ভেতরে ঢুকলেন, এখন আবার রুমে যেতে চাইছেন। আই এম সরি, আই কান্ট আই অ্যালাউ দিস। ম্যাম প্লিজ, আমি একবার দেখা করেই চলে যাব, আই প্রমিস। সরি, এটা সম্ভব নয়। ম্যাম প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, ওকে না দেখে আমি শান্ত হতে পারছি না। মিস্টার ইবতিসাম, আপনি বোঝার চেষ্টা করুন। যেই নিয়ম সবাই মেনে চলে সেটা আপনাকে কি করে অমান্য করতে দেয়? এমনটা চলতে থাকলে কদিন পর তো কেউ নিয়ম কানুন ধারই ধারবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হতাশ জাজবিরকে রেখে প্রস্থান করলেন লেডি ইনচার্জ। রাগান্বিত জাজবির এক ঘুষি মারল দেয়ালে। চেষ্টা করতে লাগলো অশান্ত নিজেকে শান্ত করবার। রাতটা শান্তি নীরের বাহিরে গাড়িতে বসেই নির্ঘুম কাটিয়ে দিল জাজবির। আসল জানতেও পারল না তার জন্য এই পাগলাটে মানুষটা অনুভূতি। টেরও পেল না আঁচলের বিরহে কঠিন হৃদয়ের একজন মানব কিভাবে ভেঙে চলে যাচ্ছে, কিভাবে রক্তাক্ত হচ্ছে তার হৃদয়। হে কেমন ভালোবাসার সাগরে ডুবে গেল আজও ইবতেসাম জাজবির, যেখান থেকে সাঁতরে ফেরা অসম্ভব। পুরো 2 দিন বাদে জ্বর সেরে গেল আঁচলে, তবে দুর্বলতা এখনো কাটেনি। রয়ে গেছে কোচিং তো অফ যাচ্ছে, আর ফোনটা অন থেকেও যেন অফ। জাজবির ব্যতীত সকলের সাথে কম বেশি যোগাযোগ হচ্ছে। ইবতিসাম পরিবারের সদস্যরা কয়েকজন তো আঁচলের অসুস্থতার খবর শুনে দেখা করে গেছে।
সাজিদ ইচ্ছে সত্ত্বেও আসতে পারেনি। আঁচল নিষেধ করেছে, বলেছে সে ভালো আছে, এই মুহূর্তে কাজকর্ম বাড়াতে আসার দরকার নেই। শেষমেশ ওকে ভিডিও কলে দেখে আশ্বস্ত হয়েছে সাজিদ। ঢাকায় আর আসেনি। অসুস্থতা পুরোপুরি কাটিয়ে উঠেছে আঁচল। পুরো 10 দিন হয়ে গেছে আজল ইবতিসাম জাজবীরের সঙ্গে আঁচলের যোগাযোগ নেই। এই 10টি দিন জাজবীর না ওর সমুদ্রের কণ্ঠ শুনতে পেয়েছে, না ওর মায়াবী মুখখানি দেখতে পেয়েছে। বাড়ির লোকেরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে যে ওদের মধ্যে কিছু তো একটা হয়েছে। তবে সাহসে কুলায় নেই যে ওরা জাজবীরকে জিজ্ঞেস করবে কি হয়েছে। অগত্যা চুপ হয়ে গেল সকলেই। 1 সপ্তাহ কোনো মতে কোচিং মিস করেছে আঁচল, তবে আর সম্ভব হয়নি। তাই আশ্রয় নিল ছলচাতুরির। জাজবীরের অগোচরে ওকে বোকা বানিয়ে 2 দিন কোচিংয়ে আসা যাওয়া করলো। যেখানে জাজবীর ওর জন্য গাড়িতে অপেক্ষা রয়েছে, সেখানে ও পেছনে গেট দিয়ে ফটাফট কেটে পড়তো। এভাবেই 2 দিন পালিয়ে বেড়ালো। একটু দেরিতে হলেও তা জাজবীরের বোধগম্য হলো। ক্রোধে ফেটে পড়ল আজওয়াদ ইবতিসাম জাজবীর। লাল বর্ণ ধারণ করল 2 চোখ। মেহরোজ আঁচল, ইউ হ্যাভ টু পে ফর দিস। শুক্রবার দিন আজ বেলা করে ঘুম ভেঙেছে আঁচলের। ফজরের সালাত কাজা গেছে, এতটাই গভীর ঘুমে বিফোর ছিল সে। ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিল আঁচল। অতঃপর সাপ্তাহিক রুটিন মাফিক কিছু কাপড় চোপড় ধুতো করলো। পুরো রুম গোছগাছ করলো। জোহরের আজান পড়তে আঁচলের কাজ শেষ হলো। পোশাক ও তোয়ালে নিয়ে গোসলে গেল সে। আঁচল গোসল সেরে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরোলো। এবার গোসলে গেল নিহা। ভেজা তোয়ালে আঁচল বারান্দায় মেলে দিল। তখনই বেজে উঠল ওর মোবাইল রিংটন। বারান্দা ছেড়ে রুমে এলো আঁচল। খাটের উপর রাখা মোবাইলটা হাতে দিল। কলার নেমে শো করছে আকরাম আঙ্কেল। মুচকি সেই কলটি রিসিভ করলো আঁচল। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? চিন্তিত মনে আশাকুঞ্জ প্রবেশ করল আঁচল। পরনে তার নীলাভ চুড়িদার এবং ম্যাচিং হেজাবে আবৃত দীঘল কালো কেশ। সে যথেষ্ট চমকালো বাড়ির ভেতরে প্রবেশ করে। কে কি দেখছে সে? বাড়ি ভর্তি লোকজন। দেখি তো অতিথি বলেই মনে হচ্ছে। অজানা ভয়ে কেঁপে উঠল হৃদয়। তৎক্ষণাৎ আশেপাশে চেনা মুখ খুঁজতে লাগলো। এদিক ওদিক চোখ বুলাতেই চোখে পড়ল ডাইনিং টেবিলের কাছে কথোপকথনে লিপ্ত নাসিমের দিকে। নাসিম ভাইয়া? দ্রুত পায়ে নাসিমের দিকে এগুলো আঁচল। নাসিম 2 লোকের সাথে কথা বলছিল। তখনই ডান পাশে এসে দাঁড়ালো আঁচল। ভাইয়া? আঁচলের কণ্ঠ শুনে ওর দিকে তাকালো নাসিম। আসসালামু আলাইকুম। নাসিম লোক দুটোকে বিদায় জানিয়ে মিষ্টি এসে সালামের জবাব দিল। আঁচল চিন্তিত স্বরে শুধালো। ভাইয়া, বাড়িতে হঠাৎ এত অতিথি? সব ঠিক আছে তো? আঙ্কেল, উনি কোথায়? শরীর কি বেশি খারাপ? খুব কষ্ট হচ্ছে? প্রশ্নের উত্তর দিল না নাসিম, বরং জোরে জোরে স্ত্রীকে ডাকতে লাগলো। লাবণ্য, লাবণ্য। ব্যস্ত পায়ে হাজির হলো লাবণ্য। আঁচলকে খেয়ালই করেনি সে। খপট রাগ দেখিয়ে বলল, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? এমন ভাবে ডাকছো যেন বাড়িতে ডাকাত পড়েছে। তুমি জানো না কত কাজ পড়ে আছে? হ্যাঁ, আরে বাড়িতে ডাকাত পড়েনি, আর কাজ পরেও করতে পারবে। আগে ভিআইপি গেস্টকে তো রিসিভ করো। আঁচলকে দেখিয়ে বলল নাসিম। ওর দিকে তাকিয়ে লাবণ্য চমকালো। পরক্ষণে মুচকে এসে জড়িয়ে ধরল। কিচ্ছুটি বোধগম্য হলো না আঁচলের। কি থেকে কি হচ্ছে, এসব কি? কিছুই তো বুঝতেই পারছে না। আমার বোনটা চলে এসেছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আপু, ড্রাইভার আঙ্কেল নিয়ে এসেছেন। তাই? তাহলে তো অসুবিধা নেই। তোমাদের এই আলাপ পরে করো, আগে ওকে নিয়ে ভিতরে যাও। লাঞ্চ টাইম হয়ে গেছে মামার জন্য। ও নিশ্চয়ই খাবার খাওয়ার টাইম পায়নি। ওর লাঞ্চের ব্যবস্থা করো। ও হ্যাঁ, খেয়ালই ছিল না। আচ্ছা, এসো এসো। আঁচলের হাত ধরে ব্যস্ত পায়ে সেটা হতে চলে গেল লাবণ্য। আঁচল মাথাদান করার সুযোগ অবধি পেল না। আমার মিষ্টি ভাবি। আঁচলকে 2 হাতে 2 বাহু পাশে আলিঙ্গন করে উৎফুল্ল কণ্ঠে বলল জিনিয়া। ওকে নিজের থেকে ছাড়িয়ে নিল আঁচল। থমথমে মুখে বলল, জিনিয়া, এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমার ভাবি, বোঝাবুঝির জন্য অনেক টাইম পাবে। এখন তাড়াতাড়ি লাঞ্চ সেরে নাও তো, কত বেলা হয়ে গেছে। বলেই আঁচলকে বিছানায় বসিয়ে দিল। নিজেও পাশে বসে খাবারের প্লেট এগিয়ে দিল। ওরা দুজনে এই মুহূর্তে গেস্ট রুমে রয়েছে। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। পাবে ভাবি, নিশ্চয়ই পাবে। এখন আপাতত একটু অপেক্ষা করো। ইউ নো না, অপেক্ষার ফল মিষ্টি হয়। জিনিয়া? উফ ভাবি, আর কত নাম ধরে ডাকবে? এবার খেয়ে নাও তো, না খেয়ে কতক্ষণ থাকবে?
এমনিতেই আজ বেশি এনার্জি দরকার। জিনের কণ্ঠে দুষ্টুমির ছাপ। অবাক হলো আঁচল। ভ্রুজোড়া কুচকে বলল, আমার সাথে ফাজলামো করছো? এই সত্যি করে বলো তো, তোমরা কি খিচুড়ি পাকাচ্ছ? কারোর জন্য সারপ্রাইজের ব্যবস্থা করা হচ্ছে, তাই এমন লুকোচুরি ভাব? হুম। এই কার জন্য সারপ্রাইজ, বলো না বলো। উহুম, বলতে মানা। এখন খেয়ে নাও, সময় মতো জানতে পারবে। মুখ ফুলিয়ে ফেলল আঁচল। তখনই জিনিয়াকে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলো জেরিন। প্রবেশ করেই অবাক হলো। ভাবি, তুমি এখনো খাওয়া শুরু করোনি? কত বেলা হয়ে গেছে, খেয়াল আছে? আপু, আমি সেই কখন থেকে বলছি, ভাবি শুনছেই না। সে তো প্রশ্নের জবাবের জন্য উদ্গ্রীব হয়ে উঠছে। ভাবি, খাবারটা খেয়ে নাও, সময় মতো সব জানতে পারবে। আঁচলকে কিছু বলার সুযোগ না দিয়েই জিন বোনকে বলল, জেনি, চল আমার সাথে, দরকার আছে। ভাবি, তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা আসছি। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল দুই বোন। বেশ চমকালো আঁচল। কিছু তো গড়বড় আছেই। সবার আচরণ কেমন অদ্ভুত লাগছে, কিন্তু কেন? বাড়িতে আসলে হচ্ছেটা কি? বেশ চিন্তিত মেহরোজ আঁচল। অপরাহ্নের প্রহর। আঁচল বারান্দায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছে প্রাঙ্গণে লোকজন ছোটাছুটি করছে। বেশ ব্যস্ত রয়েছে। প্রাঙ্গণের আরেকদিকে কিছু হচ্ছে বোধহয়, যা এখান থেকে দেখাই যাচ্ছে না। তবে আঁচল স্পষ্ট বুঝতে পারছে কিছু তো হতে চলেছে কিংবা হচ্ছে। তবে রুম থেকে বেরিয়ে তা খুঁজে বের করার মনোভাব ঝেড়ে ফেলেছে আঁচল। জাজবিরের সাথে যত যাই হোক না কেন, সে এখনো এই বাড়ির হবু পুত্রবধূ। আজও দীপ্তেশাম জাজবিরের বাগদত্তা। দ্বিতীয়বারের মতো এ বাড়িতে এসে এমন গোয়েন্দাগিরি তার শোভা পায় না। এর আগে জিনিয়া ওদের জোড়াজুড়িতে একবার এ বাড়িতে এসেছিল সে। ঘন্টা দুয়েকের মতো ছিল। বাড়ির লোকদের অমায়িক ব্যবহারে কখন যে 2 ঘন্টা পেরিয়ে গেছে টেরও পায়নি। খুব ভালো একটা সময় কেটেছিল সেদিন। আর আজ দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, সেভাবে কেউ ওর সাথে দেখা করতে এলো না। যেই আসছে কোনো মতে কুশল বিনিময় করেই চলে যাচ্ছে। সকলে যেন আজ একটু বেশি ব্যস্ত। ব্যাপার কি, এ বাড়িতে আসলে হচ্ছেটা কি? আর ধৈর্য ধরতে পারছে না সে। কৌতূহলের চাপে শেষমেশ বারান্দা থেকে বেরিয়ে এলো। সাহস সঞ্চয় করে লাজলজ্জা ভুলে পা বাড়লো রুমের বাইরে। কৈজোর ধরে হেঁটেই চলেছে আঁচল। কিছুটা পথে গিয়ে লিভিং রুমের কাছাকাছি পৌঁছাতেই থমকে গেল। থেমে গেল পদ্মযুগল। অস্ফুট স্বরে উচ্চারণ করলো শুধু, মা। দ্রুত পায়ে ছুটে গেল লিভিং রুমে। সোফায় বসে থাকা মানুষটিকে দেখে অশ্রু বাঁধ মানল না। নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। কথোপকথনে লিপ্ত সহায়তা হঠাৎই এক কোণে মেয়েকে দেখে অবাক হলেন। মা তো মুহূর্তের মধ্যে আবেগতাড়িত হয়ে পড়লেন। দিক বিদিক বিবেচনা না করে ছুটে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল আঁচল। মা, আমার মা। 2 হাতে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আঁচল। সোফায় বসে থাকা আজাদ সাহেব, আকরাম সাহেব এই দেখে মৃদু হাসলেন। সাজিদ মা বোনকে একসাথে দেখে টলমলে চোখে তাকিয়ে রয়েছে। মায়ের বুক থেকে মুখ তুলে তাকালো আঁচল। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকলে শাহিদা ওর ললাটে চুমু এঁকে দিলেন। আদরে হাতে গোছানো চুলগুলো আবারও গুছিয়ে দিলেন। আমার আঁচল, কেমন আছিস মা? তোমায় ছাড়া ভালো ছিলাম না মা। বিশ্বাস করো, তোমায় খুব মিস করেছি, খুব মনে পড়তো তোমায়। এই তো মা, চলে এসেছি। আর কাঁদে না। এমন একটা দিনে কেউ এভাবে কাঁদে? এ কথা শুনে হুঁশ ফিরল আঁচলের। মাকে ছেড়ে দিয়ে আশেপাশে বয়োজ্যেষ্ঠদের খেয়াল করে কিছুটা লজ্জিত হলো। তা বুঝতে পেরে আকরাম সাহেব দুষ্টুমি করে বললেন, ইস, আমার মেয়েটা এত সিজকান্দুরে জানাই ছিল না। মাকে দেখে কিভাবে ফ্যাস ফ্যাস করে কেঁদে দিল। ছোট বাচ্চাদের মতো করে কাঁদলে চলবে? তুই না ভার্সিটির স্টুডেন্ট? সরি। ডান হাতে উল্টো পিঠে অশ্রুবিন্দু মুছে মৃদুস্বরে বলল আঁচল। এ শুনে আকরাম সাহেব মলিন হেসে বললেন, মেয়ে আমার ঢাকায় এসে বড্ড গুডগাল হয়ে গেছে দেখছি। আগের মতো চঞ্চলতা হারিয়ে যাচ্ছে কি? চোখ তুলে তাকালো আঁচল। কিছু বলল না। এবার মুখ খুলেন আজাদ সাহেব। শাহিদা ও সাজিদকে উদ্দেশ্য করে বললেন, তোমরা ভেতরে গিয়ে রেস্ট করো, বুঝতেই পারছো সবাই ব্যস্ত। বলতে না বলতেই আবিদা হাজির। লজ্জিত হয়ে বললেন, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। না আপা, কোনো অসুবিধা হয়নি। আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে খুব বিজি, বুঝতেই পারছেন, তাই আপনার ঠিক মতন তদারকি অবধি করতে পারছি না। কিছু মনে করবেন না আপা। আরে না, কি যে বলছেন আমরা বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না।
আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। বলে উঠে দাঁড়ালেন শাহেদা। আবিদার কাছে গিয়ে বললেন, চলেন আপা, এবার আপনাদের হাতে হাতে একটু সাহায্য করি। চমকালেন আবিদা। কি বলছেন এসব? আপনি কি করে? আবিদাকে ভুং ভাং বোঝাতে বোঝাতে ওখান থেকে চলে গেলেন শাহেদা। সাজিদ এবার বোনের দিকে তাকিয়ে বলল, বনু, ভেতরে চল। সম্মতি পোষণ করে আজাদ সাহেব বললেন, দিদিভাইকে নিয়ে ভেতরে যাও। ওরা উঠে দাঁড়াতেই হাজির হলো জেরিন। একজন ভৃত্যের সাথে কথা বলছিল সে। সাজিদকে দেখে থমকে গেল জেরিন। এতগুলো দিন বাদে কাঙ্ক্ষিত মানুষটি দেখা পেয়ে পুলকিত হলো। ভৃত্যকে বিদায় জানিয়ে ওদের দিকে এগিয়ে গেল সে। আসসালামু আলাইকুম। সালাম শুনে জেরিনের দিকে তাকালো সাজিদ ও আঁচল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। নাসিম ভাইয়া, তাওসিফ ভাইয়া ওরা কোথায়? ব্যাকওয়ার্ডে। আচ্ছা, আমি সেখানে যাচ্ছি, আপনি বনুকে নিয়ে ভেতরে যান। আচ্ছা। লাজুক হেসে আঁচলকে নিয়ে ভেতরে চলে গেল জেরিন। সাজিদ অবশ্য এই লাজুক হাসি লক্ষ্য করেনি। সে চলে গেল ব্যাকইয়ার্ডের দিকে। কি তুমি এইসব কি বলছো মা? হতভম্ব মেহরুজ আঁচল নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না সে। মায়ের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। মাগরিবের সালাত আদায় করে বিছানায় বসতে না বসতেই একই বোমা ফাটালো মা। আমি ঠিকই বলছি, এসব আয়োজনের মূল মধ্যমণি তুই আর জাজবির বাবা। এবার তাড়াতাড়ি করে পরনের জামা বদলে এই লেহেঙ্গাটা পরে ফেলতো। মা তুমি কি আমার সাথে মশকরা করছো? তোর সাথে মশকরা করব কেন? যা সত্যি তাই বলছি। বাকুদ্ধ হয়ে পড়েছে আঁচল। দুহাত নাড়িয়ে বোঝানোর ভঙ্গিতে বলল, মা একটু বোঝার চেষ্টা করো, এটা বিয়ে এভাবে হুটহাট করে হয় না। কে বলেছে হয় না? এমন ভাবে বলছিস যেন ইতিহাসের এই প্রথমবারের মতো তোরই হঠাৎ করে বিয়ে হচ্ছে। উফ মা, আমি এমনটা বলেছি কি? না বলিসনি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তুই হঠাৎ এত আপত্তি করছিস কেন। তোদের দুজনের বাগদান সম্পূর্ণ হয়ে গেছে। একদিন না একদিন তো বিয়ে হতোই। সেই দিনটা অবশেষে চলে এসেছে। আজ তোর আর জাজবিরের বিয়ে। আর দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো আঁচল। জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে বলল, ক্ষমা করো মা, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আঁচলের সিরিয়াস কথা ফাজলামি মনে করে হেসে উড়িয়ে দিলেন শাহেদা। বিছানায় লেহেঙ্গা স্যুট রেখে বললেন, ফাজলামি করার জন্য পরে অনেক সময় পাবি মা। এবার তাড়াতাড়ি লেহেঙ্গা পরে আয় তো, পার্লার থেকে মেয়েরা সাজাতে এলো বলে। আমি ফাজলামো করছি না মা, সত্যি বলছি। তোর সত্যি মিথ্যে খেলা পরে হবে, তুই এখন লেহেঙ্গা পরে আয়। আমি বিয়েটা করছি না মা। আঁচল। বজ্রকণ্ঠে চেতে উঠলেন শাহেদা। মেয়ের সম্মুখে এসে দাঁড়ালেন। চোখে চোখ রেখে বললেন, আর একটাও ফাজলামি নয়, চুপচাপ রেডি হয়ে আয়। আমি পারবো না এই লেহেঙ্গা বিয়ে না। মেয়ের বাহু আঁকড়ে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালেন শাহেদা। কঠোর স্বরে বললেন, মশকরা হচ্ছে? বিয়ের মতো পবিত্র একটা বিষয়ে কোন সাহসে মশকরা করছিস? এমন ভাব করছিস যেন আমরা তোকে জোর করে বিয়ে দিচ্ছি। তোদের বাগদান হয়েছে 7 মাস হয়ে গেছে। এতগুলো মাস ধরে তোরা একে অপরের চিনিস, বুঝতে শিখেছিস একে অপরকে, জেনেছিস। এখন বিয়ের সময় ঘাড় তেরামি হচ্ছে। শহরে এসে চোখ ফুটে গেছে, বাগদান ভুলে গিয়ে অন্য কাউকে মনে ধরেছে। মা তুমি এইসব কি বলছো? হ্যাঁ, এমন কিছুই না। তাহলে চুপচাপ তৈরি হয়ে নে, ঘন্টা খানেকের মধ্যেই বিয়ে। আর দাঁড়ালেন না শাহেদা। রুমের দরজা ভিড়িয়ে দিয়ে প্রস্থান করলেন সেখান থেকে। রাগে দুঃখে দিশেহারা হয়ে পড়ল আঁচল। মা তুমি কেন বুঝতে পারছো না? এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। ওই লোকটা একজন খুনি, আর একজন খুনিকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। সম্ভব না মা। আবেগপ্রবণ হয়ে বিছানায় বসে পড়ল আঁচল। এসব কি হচ্ছে? এবার কি করবে সে? সব পথ যে আটকে গেছে। পথভ্রষ্ট মেহজ আঁচল এখন কি করবে? কি করে আটকাবে এই বিয়েটি? কে বিশ্বাস করবে তাকে? এই নরক থেকে কি করে নিজেকে রক্ষা করবে সে? দু হাতে চুলগুলো আঁকড়ে ধরল আঁচল। নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা তরল বিন্দু। অস্থির চিত্তে রুময় পাচারি করছে আঁচল। একটুও স্বস্তি বোধ করছে না। কেমন অস্থির অস্থির লাগছে। কপল ছুঁয়ে ছুঁয়ে গলা পেয়ে সে জল গড়িয়ে পড়ছে। এসি চলা সত্ত্বেও ঘামছে সে। হঠাৎই থমকে গেল। দরজা উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করল আজওয়াদ ইবতেসাম জাজবির। আস্তে করে দরজাটা আটকে দিল। বুকের ভেতর ছট করে উঠল বুঝি আঁচলের। দ্রুদ্রু করছে বক্ষস্থল।
দুহাটে বুঝিও মৃদু কাঁপছে। মেঝেতে দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে গেছে। এই বুঝি ভারসাম্য হারিয়ে পড়ে গেল। উথাল পাথাল হৃদয়ে আস্তে ধীরে পিছু ঘুরে দাঁড়ালো আঁচল। বাকশূন্য হয়ে পড়ল জাসবিরের চাহনিতে। মায়াবী দু নয়ন আবদ্ধ হলো, বাদামি নেশালো ওই দুই নয়নে। পুরো 10 দিন বাদে প্রিয়দর্শিনী দর্শন পেল। চোখের সামনে সুপস্থিত। উতলা হৃদয়টা অবশেষে শান্ত হলো। স্বস্তি মিলল তনু মনে। তৃপ্তিকর এক চাহনিতে আঁচলের পানে তাকিয়ে রয়েছে জাসবির। এ চাহনিতে অপ্রস্তুত হয়ে পড়ল আঁচল। সরিয়ে নিল দৃষ্টি। এলোমেলো চাহনিতে মেঝেতে তাকিয়ে রইল। আঁচলের পরনে চুড়িদার, ওড়নাটি দিয়ে দীঘল কেশ আবৃত। মায়াবিনীর মুখখানি বড্ড আদুরে লাগছে। একটুখানি ছুঁয়ে দেওয়ার প্রবল ইচ্ছে জাগছে হৃদয়ে। বুকটার মধ্যেখানে লুকিয়ে রেখে বক্ষপিঞ্জরে প্রশান্তির পরশ বইয়ে দিতে ইচ্ছে করছে। মৃদু হাসির রেখা অধরে ফুটিয়ে একটু একটু করে আঁচলের দিকে এগোতে লাগলো জাসবির। এ অনুভূত হতেই ঘাবড়ে গেল আঁচল। পেছনে হটে যাওয়ার প্রবল ইচ্ছে সত্ত্বেও ব্যর্থ সে। যেন পদযুগল আটকে পড়েছে শক্ত মেঝেতে। একটিও নড়বার জো নেই। আগোতায় ভীত সন্ত্রস্ত মুখে দাঁড়িয়ে রইল। একটু একটু করে এক দু পা করে আঁচলের ঠিক সম্মুখে এসে দাঁড়ালো জাসবির। দুজনের মধ্যবর্তী দূরত্ব শুধুমাত্র ইঞ্চি আটেকের মতো। আঁচলের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। ওর তপ্ত শ্বাস আছড়ে পড়ছে জাসবিরের বক্ষ বরাবর। আবেগে সিক্ত হয়ে পড়ছে জাসবির। নিজেকে সামলিয়ে হঠাৎই ঝুঁকে গেল আঁচলের পানে। ফিসফিসে স্বরে বলল, অবশেষে মনে পড়লো আমায় প্রিয়া। চরম আশ্চর্যজনিত হলো আঁচল। তৎক্ষণাৎ মাত্রা পিছিয়ে নিল খানিকটা। বক্র হেসে আঁচলে ডান বাহু ধরে ওকে সোজা করে দাঁড় করালো জাসবির। বাহু হতে হাত সরিয়ে শুধালো, ভয় পেলে? দু কদম পিছিয়ে গেল আঁচল। জবাব দেবার ভাষা হারিয়ে ফেলেছে যেন। কণ্ঠনালীতে শব্দগুচ্ছ আটকা পড়েছে বুঝি। কিছু বলতেই পারছে না। মৃদু হেসে জাসবির পুরো রুমময় চোখ পুড়িয়ে নিল। বিছানার লেহেঙ্গা স্যুট দেখে বলল, এখনো রেডি হওনি কেন? রেডি না হয়ে আমাকে মেসেজ করে ডেকে পাঠালে? এই বুঝি তোমার জরুরি তলব? কিঞ্চিত ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আমার হাতে রেডি হতে চাও? হতবিহ্বল আঁচল কথা বলতেই যেন ভুলে গেল। বড় বড় চোখ করে তাকিয়ে রইল শুধু। এই লোকটা আজ এসব কি বলছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমন বেসময়ের মতো কথা বলছে কেন? কি হলো, চুপ করে গেলে কেন? তবে কি নীরবতাই সম্মতির লক্ষণ ধরে নেব? না। ঘোর আপত্তি জানালো মেহরুজ আঁচল। অবশেষে কথা ফুটল। বাহ করে হেসে জাসবির এগুলো খাটের দিকে। লেহেঙ্গা স্যুটটি খানিকটা সরিয়ে পিছনে আয়েশ করে বাঁ পায়ের উপর ডান পা তুলে বসলো। দুহাতে করদল কিছুটা পেছনে নিয়ে ভর রাখলো খাটের উপর। জাসবিরের আজকের হাব ভাবে একের পর এক বিস্মিত হচ্ছে আঁচল। কিছুটি বোধগম্য হচ্ছে না তার। জাসবির ব্যস্ত ভাব দেখিয়ে বলল, কিসের জন্য জরুরি তলব করলে তাড়াতাড়ি বলে ফেলো। কেউ না, আজ আমার বিয়ে। বুঝতেই পারছো বিয়ে বাড়িতে কত কাজ। এর মধ্যে নতুন করে অহেতুক কোনো ঝামেলায় এনার্জি ওয়েস্ট করতে চাইছি না। জানোই তো আজ রাতে কতটা এনার্জির দরকার পড়বে। দোকান গরম হয়ে গেল। লালাভ আভা ছড়িয়ে পড়ল কপল দয়ে। ছি, কিসব বলছে এই মানুষটা? কিন্তু এমন বেশরম ছিলেন না। নাকি আগে থেকে এমন ছিলেন? শুধুমাত্র সবার সামনে ভং ধরে থাকতেন। যেভাবে লুকিয়েছিলেন ওনার খুনি সত্তা। ঘৃণা ছড়িয়ে পড়ল মনকহিনে। থমথমে মুখে আঁচল বলল, এমনটা কেন করছেন? এমনটা? কিসের কথা বলছো? কি করেছি আমি? অবুঝ চাহনি জাসবিরের। সাহসযোগী আঁচল পুনরায় বলল, আপনি কি সত্যি বুঝতে পারছেন না? না তো, এক্সপ্লেইন মি প্লিজ। দাঁতে দাঁত চেপে জাসবিরের পানে তাকালো আঁচল। আপনি এমন অবুঝের মতো কেন করছেন? হঠাৎ করে এই বিয়ে, আত্মীয় স্বজনের সমাগম, কেন এইসব? বিয়ে বাড়িতে রিলেটিভস থাকবে, ইটস নর্মাল, তাই না? যেখানে বিয়েটাই হচ্ছে না সেখানে আত্মীয় স্বজনের উপস্থিতি উটকো নয় কি? হা হা করে হেসে উঠল জাসবির। যেন আঁচলের মুখে বর্ষসেরা জোকস শুনল। চরম বিরক্ত হলো আঁচল। খাটে সোজা হয়ে বসলো জাসবির। হাসি থামিয়ে বলল, ওহ আচল, তুমি এত ভালো হাসাতে পারো জানাই ছিল না। হঠাৎ করে খাট থেকে উঠে দাঁড়ালো জাসবির। আঁচলের সম্মুখে দাঁড়িয়ে ডান হাতে শক্ত করে আঁকড়ে ধরলো আঁচলের বাম বাহু। কঠিন মুখশ্রীতে বলল, তুমি যে কতটা নির্দয় তাও জানা ছিল না মেহরজ আচল, ঠিক জানিয়ে দিলে। শক্ত করে বাহু আঁকড়ে ধরায় ব্যথা পাচ্ছে আঁচল, যা পুরো দমে অগ্রাহ্য করছে জাসবির। ব্যথা চোখ মুখ খিচিয়ে আঁচল থেমে থেমে জিজ্ঞেস করলো, আমি নির্দয়? আরেকটু শক্ত করে বাহু আঁকড়ে ধরে। হ্যাঁ নির্দয় তুমি।
চরম নির্দয়। একটা মানুষকে অবহেলার সাগরে ডুবিয়ে কি করে মেরে ফেলতে হয়, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। মেরে ফেলার কৌশল তো আপনার ভালো জানা, আমার তো নয়। বাহু ছেড়ে দিল জাসবির, হাসি হাসি মুখ করে শুধালো, আচ্ছা, অতগুলো মানুষের বিরুদ্ধে আপনি একা একজন, তবুও সবাইকে কুপকাত করে ফেললেন। তাহলে কৌশল গ্রহণকারী হিসেবে কে সেরা? নিশ্চয়ই আপনি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মেহরোজ আঁচল। স্ট্র্যাটেজি গ্রহণে নিঃসন্দেহে আই এম দ্য বেস্ট ওয়ান। দুহাত দুদিকে প্রসারিত করে কথাটি বলল জাসবির, যা আঁচলের দৃষ্টিভঙ্গিতে অহংকার মনে হলো। আঁচল কিছু বলতে উদ্যত হলেই হুট করে ওর সামনে হাজির হলো জাসবির, খুব সন্নিকটে সে। কঠিন মুখ করে বলতে লাগলো, 10টা দিন তুমি নিজের ইচ্ছে মতো চলেছ, আমায় অসীম কষ্ট দিয়েছ। এই আজওয়া দীপ্তি সামজাজবীরকে হার্ট করার রাইট কিন্তু তোমাকে এখনো দেইনি আঁচল। সে যাই হোক, তুমি যা করার করে ফেলেছ, জাস্ট ফরগেট ইট। এখন চুপচাপ বধূ এসে নিজেকে সাজাও, আর 3 কবুল বলে আমার জীবনে গ্র্যান্ড এন্ট্রি নিয়ে নাও, ওকে? কথা শেষ করে ঘুরে দাঁড়ালো জাসবির। চলে যাওয়ার জন্য এক কদম ফেলতেই শ্রবণ হলো, এই বিয়েটা আমি করতে পারবো না। ঝট করে ঘুরে দাঁড়ালো জাসবির আঁচলের পানে, আপাতমস্তক চোখ তুলে শক্ত স্বরে বলল, খুব সাহস বেড়ে গিয়েছে, নট ব্যাড। আনফর্চুনেটলি আজ এই মুহূর্তে তোমার সাহস কোনো কাজেই আসবে না। সো চুপচাপ ভদ্র মেয়ের মতো রেডি হয়ে নাও, বিয়ের আসরে দেখা হচ্ছে। একজন খুনিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। দৃষ্টি নত করে মিনমিনে গলায় বলল আঁচল, যা ওর জন্য কাল হয়ে দাঁড়ালো। কানের পেছনে ডান হাতের 4 আঙ্গুল গলিয়ে দিয়ে বৃদ্ধাঙ্গুল গালে ছুঁয়ে প্রিয়দর্শিনীকে নিজের খুব কাছে টেনে নিল আজওয়া দীপ্তিশ্যাম জাসবির। দুজনের মধ্যে ইঞ্চি দুইকের মতন দূরত্ব বিরাজমান। জাসবিরের তপ্ত শ্বাস আঁকিবুকি করে চলেছে আঁচলের মায়াবী মুখশ্রীতে। নিভু করতে আঁখি পল্লব, তিত্তির করে কাঁপছে ওষ্ঠাধর। আঁচলের চোখে চোখ রেখে জাসবির অতি শীতল কণ্ঠে বলল, আমি খুনি নই, স্টপ ব্লেমিং মি, ওকে? ছেড়ে দিন আমায়, আমি আপনাকে বিয়ে করব না। গালের কোমল আবরণে বৃদ্ধাঙ্গুল আরেকটু চেপে ধরল জাসবির, আরেকটু সন্নিকটে গিয়ে বলল, বিয়েটা তো হচ্ছে, জাজবীর আর আঁচল আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সো চুপচাপ রেডি হয়ে নাও। না। অসীম ক্রোধকে নিয়ন্ত্রণে আনতে আঁচলের কপালে কপাল ঠেকালো জাসবির। ঘন ঘন শ্বাস পেতে লাগলো। জাসবিরের তপ্ত শ্বাস প্রশ্বাসের গতিবেগে শিহরিত হচ্ছে আঁচল। মুদিত হয়ে এলো তার আঁখি পল্লব, কেঁপে কেঁপে উঠছে কোমল দেহটি। শান্ত মৃদু স্বরে জাসবির বলল, আমায় রাগিও না প্রিয়া, সহ্য করতে পারবে না। আমার যেতে দিন প্লিজ। কপালে কপাল ঠেকানো অবস্থাতেই জাসবির মাথা নেড়ে আপত্তি জানালো। অতঃপর মৃদু স্বরে বলে উঠল, তুমি আমার প্রেমিকা নও যে ব্রেকআপ করে চলে যাবে, আর আমিও খুশি খুশি যেতে দেব। তুমি আমার প্রাণ প্রিয়া মেহরোজ আঁচল, তুমি না যে মরে যাবে এই মানুষটি। সো এক ঝটকা নিজের থেকে সরিয়ে নিল, কঠোর স্বরে বলল, আর একটাও কথা নয়, চুপচাপ রেডি হও, অলরেডি অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছো। কাঁদতে কাঁদতে কয়েক কদম পিছিয়ে গেল আঁচল। জড়ানো কণ্ঠে বলতে লাগলো, আপনি নির্দয়, পাষণ্ড, এখনই আপনার সাথে সংসার করা যায় না। আপনি আরই বলতে পারলো না আঁচল। জাসবিরকে তেড়ে আসতে দেখে দেয়ালের সাথে সেটে গেল। ওর দুপাশ দিয়ে দেয়ালের উপর 2 হাত ভর করে ওর দিকে কিছুটা ঝুঁকে গেল জাসবির। ভীত সন্ত্রস্ত আঁচলের চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। মা, ভাইয়াকে ভালোবাসো তাই না? যথেষ্ট চমকালো আঁচল। ফেল করে তাকিয়ে রইল জাসবিরের মুখে। বক্র হেসে সে বলল, আমি তো খুনি, নির্দয়, কোনো মায়া দয়া নেই। তাহলে তোমার প্রতি সদয় হব কেন? ও আর ইউ? আমি শেষবারের মতো বলছি মেহরোজ আঁচল, রেডি হয়ে নাও। ধরে নাও এটাই লাস্ট ওয়ার্নিং। এরপর যদি তেড়ামি করো তাহলে তোমার মা ভাইয়ের সাথে যা কিছু হবে এটার জন্য দায়ী থাকবে শুধুমাত্র তুমি। অনলি ইউ, আন্ডারস্ট্যান্ড? বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল আঁচল। ভুলে গেল প্রতিক্রিয়া ব্যক্ত করতে। এই মানুষটি এতটা নির্দয়, তবে এই তার প্রকৃত রূপ? ছি, এতক্ষণে আসল রূপে এসেছে, আর সে কিনা এমন নিকৃষ্ট একজন মানুষের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। ছি, ধিক্কার দিচ্ছে নিজেকে। আপনি এমনটা করতে পারেন না। আঁচলের থেকে সরে গেল জাসবির, হাড়ের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। অফকোর্স পারি। যে 15 জনকে একাই খতম করতে পারে
তার কাছে গ্রাম্য দুজন মানুষ এমন কি কঠিন, জাস্ট একটা ইশারাতেই খতম। জাজবিরের টেনে টেনে সুরের কথা শুনে পিলে চমকে উঠল আঁচলের। আপনজনকে হারানোর ভয়ে কেঁপে উঠল অন্তরাত্মা। হু হু করে কেঁদে উঠল, হাত জোর করে বলল, এমনটা করবেন না প্লিজ। আমার মা, ভাই, না না প্লিজ। সরি আঁচল, আজওয়াদ ইবতিসাম জাজবীরের কাছে নো দয়া মায়া। আমি তো একজন নিকৃষ্ট নির্দয় মানুষ, তাই না? ছড়াছড়া চোখে এগিয়ে এলো আঁচল, শুকনো ঢোক গিলে বলল, প্লিজ এমনটা করবেন না। ওদের ওদের যেতে দিন। যাবে, নিশ্চয়ই যাবে। মেয়ের শ্বশুরবাড়ি নিশ্চয়ই আজীবন থাকবে না। তুমি চুপচাপ বিয়েটা করে নাও, ওনারা রিসেপশন শেষ হলেই চলে যাবে, আই প্রমিস। এমন করবেন না, আমি আপনাকে। শক্তভক্ত দু হাতের বাহু আঁকড়ে ধরল, হিসিয়ে বলল, বিয়ে করতে বাধ্য। আজওয়াদ ইবতিসাম জাজবীরের ফেয়ন্সে তাকে ডিচ করে চলে যাবে, এই কি হতে পারে প্রাণপ্রিয়া? ইম্পসিবল। বাহু দুটো আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে মুখখানে একটু এগিয়ে মৃদুস্বরে বলল, রেডি হয়ে নাও, নইলে আমি নিজ হাতে রেডি করে দেব। বিয়ের আগে সেটা নিশ্চয়ই তোমার কাম্য নয়। তোমার হাতে সময় খুবই কম আছে। যত তাড়াতাড়ি রেডি হবে ততই তোমার মা ভাইয়ের মঙ্গল। ওনারা তো এই বাড়িতেই আছেন। তোমার একটা ভুল সিদ্ধান্ত ওনাদের জন্য মারাত্মক কঠিন হতে চলেছে, রিমেম্বার ইট। ডান হাতে তর্জনী উঁচিয়ে সতর্ক করে দিল জাসবির। আর দাঁড়ালো না, বড় বড় কদম ফেলে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে একটি বড় পেছনে তাকালো। ক্রন্দনরত প্রিয়দর্শিনীকে এক পলক দেখে রুম থেকে বেরিয়ে গেল জাসবির। রুম থেকে বেরোতেই মুখোমুখি হলো ছোট দু বোনের। ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে দুজনে। ভাইকে দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ওদের অবস্থা বুঝতে পেরে বেশি ঘাটালো না জাসবির, শুধু বলল, ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে নিয়ে আয়। কম্পিত মাথা নেড়ে সম্মতি পোষণ করলো জেরিন। চলে গেল জাসবির। দীর্ঘশ্বাস ফেলে দু বোন ভেতরে প্রবেশ করলো। আরশি সামনের চেয়ারে বসে রয়েছে আঁচল। ওর দুগালে ব্লাশ করে দিচ্ছে বিউটিশিয়ান এক তরুণী। টলমলে আঁখি বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। বিরক্ত হলো বিউটিশিয়ান। ম্যাম, দয়া করে আর কাঁদবেন না, চোখের পানিতে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তো। আর কত কাঁদবেন? এক্সকিউজ মি, আপনি জানেন কার সাথে কথা বলছেন? আজওয়াদ ইবতিসাম জাজবির এর উডবি ওয়াইফ সে। ভাইয়া যদি একবার জানতে পারে না আপনি ভাবির সাথে, তাই ঠিক টোনে কথা বলুন। সরি ম্যাম। বিউটিশিয়ান নিজেকে সামলিয়ে সাজে মনোযোগী হলো। আঁচল সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো কান্না ঠেকানোর, কিন্তু অশ্রু যে আজ বাদ মানছে না। একে একে মুখের সাজ সম্পূর্ণ হলেও মেহরুজ আঁচলের। সিঁথির মধ্যেখানে টিকলি পরানো হলেও, দোকানে পরানো হলেও স্বর্ণের ঝুমকা, গলায় গোল্ড প্লেটেড নেকলেস পরিয়ে নাকে পরানো হলেও গোলাকার আকর্ষণীয় ডিজাইনের একটি ব্রাইডাল নথ। দীঘল কালো কেশের খোপায় বেলি ফুলের মালা জড়িয়ে কানের পিঠে গুজে দিল 3টে লাল গোলাপ। অতঃপর মাথা আবৃত করে দিল ব্রাইডাল দোপাট্টায়। মেহরুজ আঁচলের সাজ সম্পন্ন, স্বাস্থ্য সম্পন্ন, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে জেরিন ও জিনিয়া দুই বোন কাচুমাচু করছে, চিন্তিত কিছু একটা নিয়ে। তখন জিনিয়া খেয়াল করলো বরবেশে তার ভাইয়াকে। রিস্ট ওয়াচ ঠিক করতে করতেই এদিকে আসছে জাসবির। ভয় ডর ভুলে মুগ্ধ হলো জিনিয়া। মুখ থেকে বেরিয়ে এলো, মাশাল্লাহ, ভাইয়া কি হ্যান্ডসাম লাগছে। জিনিয়ার কথা শুনে জেরিন সম্মুখে তাকালো। সেও মুগ্ধ হলো ভাইকে বরবেশে দেখে। জাসবির এসে ওদের সম্মুখে দাঁড়ালো, ভ্রু কুচকে গেল দরজার বাইরে ওদের দাঁড়াতে দেখে। এই যে মিস, এভাবে চোরকির মতো ঘুর করছো কেন? মুখ থুবড়ে পড়ে যাবে তো। আকস্মিক পুরুষালী কণ্ঠ শুনে প্রচন্ড রকম ঘাবড়ে গেল নিহা। চলমান পা দুটো সেটে গেল মেঝেতে। দৃষ্টি নত করে দুহাত কষলেই চলেছে। ওর ঠিক সামনে এসে দাঁড়ালো তাওসিফ। কি হলো, চুপ করে গেলে কেন? এত বড় বাড়িতে একা কি ঘুর করছিলে কেন? কি চাই? আঁচলকে চাই। বহুত সাহস সঞ্চয় করে জবাব দিল নিহা। ভাবিকে? সে তো সাজুগুজু করছে, সেখানে তোমার কি কাজ? রুড়ো কণ্ঠে শ্যামবর্ণা মুখখানি কাঁদো কাঁদো হয়ে গেল। মিনমিন করে বলল, একা ভালো লাগছে না। তো এই জন্য ভাবিকে ডিস্টার্ব করবে? ভারী পাজি মেয়ে তো তুমি। টলমলে চোখে তাওসিফের দিকে তাকালো নিহা। পরক্ষণে দৃষ্টি নত করে নিল। ও টলমলে নয়ন জোড়া বোধহয় তাওসিফের দৃষ্টিগোচর হলো। সে কণ্ঠে কিছুটা শান্ত ভাব এনে বলল, ভাবি রেডি হচ্ছে, ডিস্টার্ব করো না। জিনিকে খুঁজে দেখো, আশপাশেই আছে বোধ হয়। আর দাঁড়ালো না তাওসিফ।
ব্যস্ত পায়ে চলে গেল সেথা হতে। ওর যাওয়ার পানে তাকিয়ে রইল নেহা। কপল ছুঁয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। ভাইয়া, ভাবি। কি করেছে? জাজবিরের গম্ভীর স্বরে ভীত হয়ে পড়ল জিনিয়া। ওর অবস্থা অনুধাবন করে জেরিন মৃদু স্বরে বলল, ভাবি কাঁদছে ভাইয়া, বের হতে চাইছে না। তোরা নিচে যা, আমরা আসছি। চমকালো দুই বোন। ভাই এসব কি বলছে? কি হলো, যা। আর দাঁড়ালো না দুই বোন। জিনিয়ার হাত ধরে জেরিন সেথা হতে প্রস্থান করলো। ডান হাতে তর্জনী দিয়ে ললাটের কার্নিশ চুলকে ফিরিয়ে রাখা দরজা উন্মুক্ত করে ভিতরে প্রবেশ করলো জাজবির। অতঃপর দরজা খানিকটা ফিরিয়ে দিল। সম্মুখে তাকিয়ে হৃদস্পন্দন থমকে গেল আজও ইবতেসাম জাজবিরের। বিমোহিত নয়নী সামনে ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে রইল। প্রিয়দর্শিনীকে ইতিপূর্বে নানা রূপে হৃদয়ের রঙিন ক্যানভাসে অঙ্কন করেছে সে, কিন্তু বধূ বেশি এ যে কল্পনার চেয়েও সহস্র গুণ মুগ্ধকর। পলক ঝাপটানো বন্ধ হয়ে গেল বুঝি। ধুকপুক ধুকপুক করছে বক্ষপিঞ্জরের আড়ালে থাকা যন্ত্রটি। বিরামহীনভাবে নেশালো দুনয়নে আঁচলের মায়াবী মোহনীয় রূপ সুধা উপভোগ করতে লাগলো জাজবির। ছোট ছোট কদম ফেলে আঁচলের পানে এগোতে লাগলো। প্রতিটি কদমের সঙ্গে বেড়ে চলেছে অস্থিরতা। উতলা হয়ে পড়ছে অবুঝ হৃদয়। আয়নার সামনে ছোট্ট টুলে বসে ক্রন্দনে লিপ্ত মেহরোজ আঁচল। তার ক্রন্দনরত মায়াময় মুখশ্রী তুফান তুল জাজবিরের জমিনে। নিভৃতে গিয়ে দাঁড়ালো আঁচলের পেছনে। চকিতে চমকালো আঁচল। থেমে গেল ক্রন্দন। আয়নায় দৃষ্টি নিবদ্ধ হলো সুদর্শন এক মানবের। সে মানব আর কেউ নয়, বরং তার হবু বর আজও ইবতেসাম জাজবির। অফ হোয়াইট রঙের একটা আকর্ষণীয় শেরওয়ানি পরনে। শেরওয়ানির ডান কাঁধে ছেড়ে রেখেছে মেরুন রঙের গ্রুম দোপাট্টা, যার অপর প্রান্ত পিঠ ছুঁয়ে বা হাতের ভাঁজে রেখে দিয়েছে। পরনে মেরুন রঙের চুড়িদার পাজামা। চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা, চাপ দাঁড়িয়ে ট্রিম করে রাখায় অত্যাধিক সুদর্শন লাগছে। নজর কাড়া সুদর্শন। রাগ অভিমান ভুলে ফ্যালফেল করে তাকিয়ে রইল আঁচল। মৃদু হেসে আঁচলের দিকে কিঞ্চিত ঝুঁকে গেল জাজবির। এহেন কাণ্ডে চরম আশ্চর্য হলো আঁচল। ওর কর্ণকুহরে নিকটে অধর ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল জাজবির, এমন করে তাকিও না মনোমোহিনী, প্রেমে পড়ে যাবে। গভীর প্রেমে যেথা হতে বেরোনো অসম্ভব। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আঁচল। লালাভ আভা ছড়িয়ে পড়ল দু কপলের কোমল আবরণে। হঠাৎই শিরশিরিয়ে উঠল সারা কায়া। শক্তপোক্ত দুটি হাত আঁকড়ে ধরেছে ওর দু কাঁধ। কাঁধের উপর আছড়ে পড়ছে তপ্ত শ্বাসের ছোঁয়া। দু কাঁধ ধরে ধীরে ধীরে ওকে দাঁড় করালো জাজবির। করল নিচের মুখোমুখি। অতঃপর বা পায়ের সংস্পর্শে টুলটি সরিয়ে দিল। তার ও প্রাণপ্রিয়ার মধ্যে এখন আর কোনো বাধা নেই। নিভৃতে কয়েক কদম পিছিয়ে গেল জাজবির। অতঃপর তার চক্ষু পর্দায় স্পষ্ট রূপে ধরা দিল মেহরোজ আঁচলের আকর্ষণীয় আবেদনময়ী রূপের ছটা। আঁচলের গরনে গোল্ডেন কালারের ব্রাইডাল লেহেঙ্গা। লেহেঙ্গার নিম্নভাগে গোলাকার ঘের বেশ ছড়ানো এবং আকর্ষণীয় ডিজাইনে মোড়ানো। লেহেঙ্গার উপরিভাগে রয়্যাল রেড কালারের দোপাট্টা শাড়ির মতন দেহে জড়িয়ে রেখেছে। শাড়িরূপী দোপাট্টাটি বা কাঁধে ছড়িয়ে রয়েছে, যার পাড় গোল্ডেন কালারের। আর একটু বড় একটি গোল্ডেন কালারের দোপাট্টা শোভা পাচ্ছে আঁচলের মাথায়। ওর দীঘল কালো কেশগুচ্ছ আবৃত রয়েছে দোপাট্টার আড়ালে। দোপাট্টাটি মসৃণ পিঠ ছুঁয়ে কোটি দেশের বেশ নিচে হাঁটু ছুঁই করছে তার মায়াবী মুখশ্রী। সে তো জাজবিরের হৃদস্পন্দন থমকে দিয়েছে। মুখে ব্রাইডাল সাজ, কেশগুচ্ছ দুভাগে ভাগ করে মধ্যখানে সিথি, যাতে শোভা পাচ্ছে টিকলি। বাপাশের কেশে ব্রাইডাল পাশা। মায়াময় দু চোখ স্মোকি আইস আকারে শোভিত। নাকের বাম পাশে গোলাকার ডিজাইনিং ব্রাইডাল নথ ছুঁয়ে রয়েছে। নেশালো অধৈর্যগোল রাঙানো লিপস্টিকের কৃত্রিম রঙে। দোকানে ঝুমকো এবং গলায় গোল্ড প্লেটেড নেকলেস। খুঁটিয়ে খুঁটিয়ে প্রিয়দর্শিনীকে অবলোকন করলো জাজবির। দু চোখ ভরে উপভোগ করলো আকর্ষণীয় রূপের বহর। আজ সার্থক দু নয়ন। তৃপ্তিময় আভা ছড়িয়ে পড়ল মুখমণ্ডলে। কাঁদছিলে কেন? এখনই এত অশ্রু বিসর্জন দিলে চলবে? পরে বিদায় লগ্নে কি করবে? তখন তো অশ্রু শর্ট পড়ে যাবে। মুহূর্তটি স্বাভাবিক হলে এতক্ষণে আঁচল নিশ্চয়ই এসে লুটোপুটি খেত, কিন্তু আজ এক ফোঁটাও হাসল না। থমথমে মুখে দাঁড়িয়ে রইল শুধু। দীর্ঘশ্বাস ফেলে জাজবিরের দিকে দু কদম এগিয়ে গেল। সন্নিকটে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলল, তোমার প্রবলেমটা কোথায়? বিয়ের মতো একটা পবিত্র ম্যাটারে এত তেরামি কিসের? আই এম টেলিং ইউ আঁচল, আমার কিন্তু এসব জাস্ট অসহ্য লাগছে। একবার যদি আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই না,
মেহরোজ আঁচল, তোমার ফ্যামিলির যে কি হাল হবে ইউ কান্ট ইম্যাজিন। মারাত্মকভাবে ঘাবড়ে গেল আঁচল। শুকিয়ে মরুভূমির রূপ ধারণ করলেও ওর বক্ষস্থল কণ্ঠনালী যেন জমে গিয়েছে পুরো দমে। ভয়ের তোপে কিছুই বলতে পারছে না। অসহায় চাহনিতে তাকিয়ে রইল শুধু। ঝলমল করছে মায়াভরা আখি যুগল। তিরিক্ষি মেজাজে জাজির বলতে লাগলো, একদম কাঁদবে না। তোমরা মেয়েরা শুধু কান্নাকাটি করেই সামনে থাকা মানুষটিকে কুপকাত করতে জানো। এছাড়া তো মস্তিষ্ক পুরোটাই ফাঁকা, কিচ্ছুটি বোঝো না। কেমন অস্থির শোনালেও শেষোক্ত বাক্যটি। আঁচলে দুকপল ছুঁয়ে ঘুরিয়ে পড়ল তরল বিন্দু। সেদিকে আর চোখে একটিবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল জাসপ্রির। ঘন শ্বাস ফেলে আর একটু সন্নিকটে গেল। ডান হাত গলিয়ে দিল আঁচলের বা কানের পিছনে। চমকালো আঁচল। গালের কোমল আবরণে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে জাসপ্রির মুছে নিল সর্বশেষ অশ্রুবিন্দু। দুকপল মুছে অতঃপর দু হাত বাড়িয়ে দিল চমকিত আঁচলের মাথায় জড়িয়ে রাখা বড় দোপাট্টাটি কিছুটা সামনে টেনে আনলো। আড়াল করলো মুখভরা মুখশ্রী। দোপাট্টা সোনালি ভারী কায়কর্য খচিত পাড়ের দরুন ভালোভাবে আবৃত হলো মুখশ্রী। কেউই সেভাবে মুখখানি দেখতে পাবে না। অস্পষ্ট চিত্তে জাসপ্রির আওড়ালো, নাও পারফেক্ট, চলো এবার যাওয়া যাক। ডানাতে মুঠোয় পুরে নিল কোমল বাহাতটি। সে শ্বাসটাও বুঝিয়ে আর রইল না। নীরবে অশ্রু গড়িয়ে পড়ল আখি পল্লব ছুঁয়ে। আঁচলের কোমল হাতটি টেনে হাঁটতে লাগলো জাসপ্রির। এক প্রকার জোর করেই তার প্রাণপ্রিয়াকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে এলো। অপেক্ষার প্রহর শেষে সিঁড়ি বেয়ে নেমে আসছে জাসপ্রির এবং আঁচল। সিঁড়ি বেয়ে নামতে ইচ্ছুক নয় আঁচল, কিন্তু জাসপ্রিরের পুরুষালী শক্তির নিকটে ব্যর্থ সে। ওকে টানতে টানতে সিঁড়ি বেয়ে নামছে জাসপ্রির, যা সবার অগোচরেই রয়ে গেল। সকলের সম্মুখে দে আর পারফেক্ট কাপল, মেড ফর ইচ আদার। মুগ্ধ নয়নে সকলে তাকিয়ে রইল ওদের দিকে। সায়দার নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুবিন্দু। আনন্দ অশ্রু মনের অভ্যন্তর হতেই মেয়ের জন্য দোয়া করলেন। দোপাটা অন্তরালে থাকা আদরের বনে বধূ বেশে আবেগপ্রবণ হয়ে পড়ল সাজিদ। অধর কোণে ফুটিয়ে দিল চমৎকার একটি হাসি, যেন সুখের আড়ালে ঠেকে নিল দুঃখের ছাপ। সিঁড়ি বেয়ে নেমে আসতেই লাবণ্য ও জেরিন এগিয়ে গেল আঁচলের দিকে। ওদের দেখে আঁচলের হাতে মৃদু চাপ দিল জাসপ্রির। ও দৃষ্টি আকর্ষণ করে ফিসফিসিয়ে বলল, নো মোর ড্রামা, ওকে? হাতে আলতো করে ছেড়ে দিল। লাবণ্য জেরিন এসে আগলে নিল তাদের বাড়ির হবু সদস্যকে। জাসপ্রির সরে গেল, দাঁড়ালো ভাইদের পাশে। দুই ভাই হাতের ইশারায় ওর প্রশংসা করলো। গম্ভীর মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে তুলল জাসপ্রির। নারী পুরুষের হৃদয়ে প্রশান্তি লাভের এক নির্ভরযোগ্য আশ্রয়স্থল হচ্ছে বিবাহবন্ধন। কোনো পুরুষ কেবল বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই পবিত্রময় আশ্রয়স্থলে প্রবেশ করতে পারে। তাই বিয়েকে বলা হয় শান্তির প্রতীক। সব দিক বিবেচনা করে এই পবিত্র কোরআনে মানব সম্প্রদায়কে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুগল প্রেমিক আর প্রেমিকার জন্য তুমি বিয়ে চেয়ে উত্তম কিছুই খুঁজে পাবে না। ইবনে মাজাহ। বিয়ে শুধুমাত্র দুটো মানুষের বন্ধন নয়, বরং তাদের আত্মার বন্ধন, দুটি পরিবারের মিলন। তিন কবুল বলে আল্লাহ তাআলার কালাম পড়ে একে অপরের সাথে জুড়ে যাওয়াই হচ্ছে বিবাহ। পবিত্র একটি বন্ধন, আত্মার বন্ধন। আমৃত্যু অটুট থাকে এই বন্ধন। অতঃপর তিন কবুল বলে আল্লাহ পাকের কালাম পড়ে অসংখ্য সাক্ষী রেখে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলো দুটো প্রাণ, আজও ইবতেসাম জাসপ্রির এবং মেহরোজ আঁচল। আজ থেকে ধর্মীয় ও আইনিভাবে স্বামী স্ত্রী তারা, একে অপরের পরিপূরক। কবুল বলার সময় জাসপ্রির স্বাভাবিক সময় নিয়ে কবুল বলেছে, কিন্তু আঁচল, কান্নারত আঁচল অনেকটা সময় অপচয় করেছে। প্রতিবিন্দু অশ্রুর সঙ্গে গুড়িয়ে পড়েছে তার অভিমান, কষ্ট, অর্থহীন ভীতিকর সম্পর্কে জড়ানোর জড়তা। কিন্তু কেউ বুঝল না তাকে, কেউ না। আশাকুঞ্জের লিভিং রুমের মধ্যখানে পাতলা কাপড়ের আচ্ছাদন। তার দুপাশে বসে আজীবনের জন্য একে অপরের সাথে জুড়ে গেল মেহবীর। সমস্ত রীতিনীতি মান্য করে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো আজওয়াদ ইবতেসাম জাসপ্রির এবং মেহরোজ আঁচলের বিবাহ। তাওসিফ ক্যামেরা হাতে পুরোটা অনুষ্ঠান কভার করেছে। এছাড়াও প্রফেশনাল ভিডিওগ্রাফার তো রয়েছেই। এক কোণে দাঁড়িয়ে আদরের বোনকে দেখেই চলেছে সাজিদ। তার আদরের বোনও আজ আর সেই ছোটটি নেই। সে এখন শুধুমাত্র কারো সন্তান, কারো বোন নয়, বরং কারো স্ত্রী, পুত্রবধূ, ভাবি। বড় হয়ে গেছে বোনটা। এই তো সেদিন ভাইয়ের কোলে চড়ে ঘুরে বেড়াতো, আদরি গলায় চকলেট চিপসের জন্য বায়না করত। কত রাত বোনকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে ঘুম পাড়িয়েছে। সেই বোনটা আজ অন্য কারোর ঘরণী।
বিয়ে হয়ে গেছে ওর। সময় কতটা দ্রুত প্রবাহমান, চোখের পলকে কতটা সময় পেরিয়ে গেল। আজ প্রথমবারের মতন আদরের বোনটার সামনে যাওয়ার সাহস হচ্ছে না। খুব কাঁদতে ইচ্ছে করছে। মনে হচ্ছে বোনের সামনে গেলে নিজেকে সামলানোর কষ্টকর হয়ে উঠবে, দায় হয়ে পড়বে কান্না চাপানো। তাই তো দূরে দাঁড়িয়ে অশ্রুসজল নয়নে দেখেই চলেছে শুধু। মনের অভ্যন্তরে হতে বোনের সুখ কামনা করছে স্রষ্টার নিকটে। বোনের জন্য খুব খারাপ লাগছে। মেয়েলি কণ্ঠে বাম পাশে তাকালেও সাজিদ যেদিন দাঁড়িয়ে। কোনো মতেই নিজেকে সামলিয়ে নিলেও সাজিদ। মন খারাপ করবেন না, আঁচল যেমন আপনাদের আদরে ছিল, ইনশাল্লাহ এ বাড়িতেও তেমন আদরে থাকবে। সম্পর্ক হয়তো আমাদের বড়, কিন্তু বয়সের দিক থেকে বিবেচনা করলে আঁচল আমাদের বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য। ওর কোনো অবহেলা হবে না। চাচ্চুকে দেখেছেন, মেয়ে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। চাচ্চু, ভাইয়া, আমরা সবাই তো আছি। আঁচলের কোনো অসুবিধা হবে না, খুব ভালো থাকবেও। সামান্য কয়েক বাক্যে পরাণ জুড়িয়ে গেল সাজিদের। এতক্ষণ হয়তো এমন আশার বাণী শোনার অপেক্ষায় ছিল, তাই তো মন প্রাণ অবশেষে জুড়িয়ে গেল। শান্ত স্বরে বলল, আমার বোনটা ছোট, আমাদের খুব আদরের। ও কখনো কোনো ভুল ত্রুটি করলে দয়া করে ওকে বকবেন না। আপনাদের বোন মনে করে ভুল ত্রুটি শুধরে দিবেন। আমি বলছি, আপনাদের ভালোবাসা পেলে আমার বোনটা আপনাদেরকে তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসবে। সত্যি বলছি। নিশ্চিন্তে থাকুন, আঁচলের কোনো অসুবিধা হবে না। আপনি তো ভাইয়াকে চেনেন, কয়েক মাসে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভাইয়া কেমন মানুষ। ডোন্ট ওয়ারি, হি উইল বি আ ভেরি গুড হাজব্যান্ড, অলসো আ ট্রু ফ্রেন্ড। আশ্বস্ত হলো সাজিদ। চমৎকার একটি হাসি শোভা পেল মুখে। মুগ্ধ নয়নে সে হাসি খুশি মুখখানি অবলোকন করতে লাগলো জেরিন। প্রথমবারের মতো জেরিনের চাহনিতে ভিন্ন কিছুর আভাস পেল সাজিদ। কিছুটা অপ্রস্তুত হয়ে গলা খাকারি দিল সে। জেরিনের হুঁশ ফিরতে মৃদু হেসে সাজিদ সেথা হতে সরে গেল। রয়ে গেল বিমুগ্ধ জেরিন। রুমের দরজায় বিস্মিত হয়ে দাঁড়িয়ে রয়েছে জাসপ্রির। হোয়াট দ্য হ্যাক, এসব কি হচ্ছে? ভাইয়া, হেক বলো কিংবা হেল্প, আজ আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানে কি, কিসের দাবি? ও বাসরাতে বরের কাছে যে দাবি দাওয়া থাকে না, সেটাই চাচ্ছি আর কি। আমার ঘর আমি যাব, এতে তোদের কি দাবি? ও ভাইয়া, এমন করো না। জীবনে তো বিয়ে একবারই হয়, তাই না? তুমি না আমাদের শ্রদ্ধেয় আদুরে বড় ভাইয়া, আমাদের এই দাবিটা মানবে না প্লিজ? ছোট বোনের আদরের মুখখানি দেখে আর কথা বাড়াতে ইচ্ছে হলো না জাসপ্রিরের। কত চাই? খুশিতে গদগদ হয়ে গেল ওরা সবাই। যেদিন তো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জিনিয়াকে অভিবাদন জানালো। মিষ্টি হেসে দিল জিনিয়া। লাবণ্য আমতা আমতা করে বলল, আমরা তো 5 জন, 20 দিলেই চলবে। বেশি দাবি করলো না ওরা, মাত্র 20,000। পাছে 1 পয়সাও যদি না পায়। পকেট থেকে মোবাইল বের করলো জাসপ্রির। মোবাইল স্ক্রিনে আঙুল চালিয়ে কাজ সম্পাদন করলো। কাজ শেষে মোবাইলে পকেটে রাখতে রাখতে বলল, মোবাইল ব্যাংকিং এ ট্রান্সফার করে দিয়েছি, 50 আছে। খুশিতে বাকরুদ্ধ হয়ে গেল সবাই। জাসপ্রির ওদের ইচ্ছে পূরণ করবে, তাও আবার দাবির চেয়ে বেশি পাবে, এই যে অকল্পনীয়। যিনি তো গদগদ হয়ে বলল, ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মাই বেস্ট ব্রাদার। আলতো করে ভাইকে জড়িয়ে দিল জিনিয়া। মৃদু হেসে ওর পিঠে হাত রাখলো জাসপ্রির। তাওসিফ ফোরন কেটে বলল, হ্যাঁ, আমরা তো বানের জলে ভেসে এসেছি। হ্যাঁ, তা তো আসছই। এই, অনেক রাত হয়ে গেছে তো, চলো চলো সবাই যাওয়া যাক। হ্যাঁ, সবাই চলো। খুশি খুশি ওরা চলে যাচ্ছে। যাওয়ার আগে এক বুক সাহস সঞ্চয় করে তাওসিফ বলেই ফেল, ভাইয়া, অল দ্য বেস্ট। বেচারা তাওসিফ ভাইয়ের প্রতিক্রিয়া দেখার জন্য ভরেও পিছু ঘুরে তাকালো না। বলা তো যায় না, যদি ভাইয়ের অগ্নিমূর্তি দেখে সে হার্ট অ্যাটাক করে ফেলে। দরজার নব ঘুরিয়ে কক্ষে প্রবেশ করলো জাসপ্রির। নতুন জীবনে সূচনা। স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা আটকে দিল। দরজা আটকানোর শব্দে শিউরে উঠল নববধূ। সে তো বিছানার এক কোণে বসে দুঃখ বিলাস করছিল। বাহিরে জাসপ্রিরের কণ্ঠ শুনে থেমে গিয়েছিল দুঃখ বিলাস। জড়সড় হয়ে বসেছিল সে। কেঁপে কেঁপে উঠছিল তার সারা কায়া। আর এখন অপছন্দের ভয়ঙ্কর সেই মানুষটি আর সে একই কক্ষে, একসাথে। ভীত সন্তস্ত্র আঁচলের গণ্ডস্থল শুকিয়ে গেল। আলতো করে জিভ ছুঁয়ে অধর সিক্ত করে নিল। ধীর পায়ে নববধূর দিকে তাকিয়ে ওর পানে অগ্রসর হলো জাসপ্রির। কাঁধে থাকা গ্রুম দোপাট্টাটি আলতো হাতে খুলে হাতে ডান পাশে থাকা সোফায় রেখে দিল। অতঃপর এগুলো আঁচলের পানে। ঘোমটার অন্তরাল হতে জাসপ্রিরের
প্রতিটি কদম দেখতে পাচ্ছে আঁচল। ভয় আরো জড়সড় হয়ে যাচ্ছে মেয়েটা। কেমন গুটিয়ে গিয়েছে। ড্রেসিং টেবিলের উপরে রাখা রিমোট টিপে এসিড পাওয়ার মানানসই করে নিল জাসবির। রিমোট রেখে দিয়ে খাটে বসলো আঁচল। আঁচলের ঠিক বাম পাশে। কেঁপে উঠল আঁচলের ছোট্ট হৃদয়। ইঞ্চিখানিক দূরত্ব বজায় রেখে বসলো মেয়েটি। দুহাত পেছনে রেখে তার করতলে বিছানায় ভর দিয়ে আয়েশ করে বসলো জাসবির। দেহে এসির হিমেল হাওয়া মেখে মৃদস্বরে বলল, দুঃখ বিলাস এখনো শেষ হয়নি? চমকালো আঁচল, তবে কিচ্ছুটি বলল না। আমি ভেবেছিলাম গ্রামের চঞ্চল হরিণী মেহরোজ আঁচল খুব বুদ্ধিমতী, চঞ্চলতার সাথে সাথে ঘরে বুদ্ধিও আছে, বাট আই ওয়াজ রং। এমন অপমানে থমথমে হয়ে গেল গৌরবর্ণা মুখশ্রী। আর চুপ থাকতেই পারল না আঁচল। মুখ ফুটে বলেই ফেললো, আমি কেমন সেটা আমি খুব ভালো করেই জানি, এজন্য আপনার কাছ থেকে সার্টিফিকেট লাগবে না। অধর কোণে ফুটে উঠল বক্র হাসি রেখা। সোজা হয়ে বসলো জাসবির। আঁচলের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আচ্ছা তুমি ঠিক কেমন আমিও একটু দেখতে চাই, দেখাবে না? কিছু বোধগম্য হবার পূর্বেই ঘটে গেল কাণ্ড। দু হাতে আলতো করে আঁচলের ঘোমটা সরিয়ে দিল জাসবির। স্পষ্টরূপে দৃশ্যমান হলেও মেহরোজ আঁচলের মধুরূপী মোহনীয় চেহারা। ক্রন্দনের ফলে লালাভ আভায় ছেয়ে গেছে মুখখানি। নাকের ডোকা লাল বর্ণে আচ্ছাদিত। তিত্তির করে কাঁপছে পাতলা অধর যুগল। মায়াময় আঁখি যুগলে কাজল লেপটে রয়েছে, তবুও অবর্ণনীয় মায়াবী লাগছে। ঘোর লেগে গেল জাসবিরে। অস্ফুট স্বরে বলল, মাশাআল্লাহ। কিছুটা লজ্জা পেল বুঝি। অবাক দৃষ্টি সরিয়ে নিল আঁচল। বিমোহিত জাসবির ডান হাতটি বাড়িয়ে দিল। তর্জনী দ্বারা নববধূর থুতনি উঁচু করে নিজের মুখোমুখি করল মুখখানি। সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলল, এত অবুঝ কেন তুমি প্রিয়দর্শিনী? কেন বোঝো না এই অশান্ত হৃদয়ের দাবানল? কেন বিরহ নামক মরণাস্ত্রে করছো আমার নাশ? ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেয়েটি। কিছু বুঝেও যেন বোধগম্য হলো না তার। আলতো হাতে থুতনি হতে তর্জনী সরিয়ে নিল। কিছুটা আশাহত হলো বুঝি জাসবির। দূরত্ব বজায় রাখতেই উঠে দাঁড়ালো আঁচল। গিয়ে দাঁড়ালো কয়েক কদম দূরে। মৃতস্বরে তার ছেলের সহিত বলল, আপনার মতো খুনিকে আমি বুঝতেও চাই না। চরম অপমানিত বোধ করল জাসবির। বিগড়ে যাওয়া মেজাজ বুঝি আর সামাল দেওয়া গেল না। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। বড় বড় পা ফেলিয়ে আঁচলের পাশে দাঁড়ালো। ডান হাতে শক্ত থাবায় প্রিয়দর্শিনীর বাম বাহু আঁকড়ে ধরে নিজের দিকে ঝুঁকে দাঁড়ালো। ঘুরে দাঁড় করালো। গম্ভীর স্বরে বলল, খুব বেশি বুঝদার হয়ে গেছো, ভালো মন্দের উঠছে বুঝতে শিখে গেছো। ডান হাতে শক্ত প্রচেষ্টায় বাহু হতে হাতটি ছাড়িয়ে নিল আঁচল। খাটের কাছে দাঁড়িয়ে বলেও, বেশি বুঝদার নয়, বরং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বুঝতে শিখেছি। আচ্ছা, তাহলে অমন বিপজ্জনক সিচুয়েশনের এমন ফালতু এক্সপ্লেনেশন কি করে মাথায় আনলে? জিজ্ঞাসা নয়নে ঘুরে তাকালো আঁচল। ঠিক বোধগম্য হলো না কিছুই। ওর মুখোমুখি দাঁড়িয়ে জাসবির শুধালো, কি হলো, চুপ করে গেলে কেন বলো? কয়েক পল চোখাচোখি হলো দুজনার। অধর সিক্ত করে আঁচল হতাশার স্বরে বলতে লাগলো, আপনাকে আমি গম্ভীর গুমড়ো মুখে বলে ভাবতাম। বিশ্বাস করুন, আপনার যে ভয়ানক আরেকটা রূপ থাকতে পারে সেটা আমার জানা ছিল না। সেদিন তো বিভৎস একটা রূপ দেখলাম, আজ দেখলাম পাষাণ আরেকটা রূপ। একটা মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে করলেন, এই আপনার শিক্ষা? আজ যেন হঠাৎ করে এক বুক সাহস সঞ্চয় হলো আঁচলের অন্তরে। এই গুমরামুখ বুনো ওলের সামনে দাঁড়িয়ে সে কি করে এত ভারী ভারী কথা বলছে নিজেও বোধহয় জানে না। বিপদের আভাস পেয়ে মেয়েটি বোধহয় পাথর হয়ে গেছে শক্ত হৃদয়ের অধিকারিণী। কিন্তু ওর এই নির্দয় কথাবার্তা তীরের মতন বিদ্ধ হচ্ছে জাসবিরের হৃদয়ে। হতাশে নিমজ্জিত জাসবির আঁচলে দু কাঁধে হাত রেখে শুধালো, আমাকে এতটাই খারাপ মনে হয়? আমি নির্দয়, বিভৎস, পাষাণ? উত্তর দিল না মেয়েটি। মুখে কলুপ এঁটে দাঁড়িয়ে রইল। যাতে বেশ ক্ষিপ্ত হলেও জাসবির দু হাতে কাঁধে ঝাঁকিয়ে বলতে লাগলো, চুপ করে আছো কেন? আমার সম্পর্কে আরো কোনো খারাপ ধারণা থাকলে বলে ফেলো। আমিও শুনতে চাই আমায় কতটা খারাপ ভাবো তুমি, বলো। কিছু বলছে না আঁচল। মেজাজ বিগড়ে গেল জাসবিরের। কোনরূপ ভাবনা চিন্তা ব্যতীত ফাঁকা মস্তিষ্কে হঠাৎই আঁচলকে মৃদু ধাক্কা দিল। আকস্মিক ধাক্কায় ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হলো মেহেরজ আঁচল। আড়াআড়িভাবে ধপ করে বিছানায় পড়ে গেল। ব্যথা না পেলেও ছলছল নয়নে তাকিয়ে দিল সামনে থাকা পাষাণ মানুষটির পানে।
সে চাহনি অগ্রাহ্য করে বিছানায় বাঁ হাঁটু উঠিয়ে ফেলল জাসপ্রিত। আঁচলের ডান পাশে চলে এলো, ওর উপর ঝুঁকে বাঁকাভাবে শুয়ে পড়ল ঠিক পাশেই। অভিমানী মেয়েটি ওকে অবজ্ঞা করে উঠে পড়তে চাইল, কিন্তু বাধাপ্রাপ্ত হলো তৎক্ষণাৎ। ওর ডান কাঁধ চেপে ধরে বাধা দিল জাসপ্রিত। বিছানায় লেপ্টে রইল আঁচল। নয়নে মিলিত হলো নয়ন। কারিকে নয়ন মিলন শেষে দৃষ্টি সরিয়ে নিল আঁচল, কিন্তু মায়াবী ওই মুখখানি থেকে দৃষ্টি সরাতে ব্যর্থ হলো জাসপ্রিত। তাকিয়ে রইল বিমোহিত হয়ে। কিছুটা সময় ওভাবেই পেরিয়ে গেল। এই প্রথমবারের মতো কোনো পুরুষের এতখানি সন্নিকটে আঁচল। ধুকপুক ধুকপুক করছে ওর হৃদযন্ত্রটি, কেঁপে কেঁপে উঠছে তনুমন। নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত রয়েছে মেয়েটি। বাহাতে শক্ত করে খামচে ধরে আছে বিছানা। কর্ণকুহরে এতক্ষণে পৌঁছালো মায়াভরা কণ্ঠ। আমি কি সত্যি এতটা খারাপ? এমন মায়াভরা কণ্ঠস্বর অগ্রাহ্য করবার সাধ্য নেই আঁচলের। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল জাসপ্রিতের মুখে। এমন চাহনিতে দুর্বল হয়ে পড়ল জাসপ্রিত। কিছুটা ঘনিষ্ঠ হলো, কপালে ঠেকালো কপাল। আবেশে সিক্ত হয়ে আঁখি মুদিত হয়ে এলো আঁচলের। জাসপ্রিতও চোখ বন্ধ করে নিল। হতাশা মিশ্রিত স্বরে বলল, আমি মানুষটা হয়তো খারাপ, কিন্তু তোমার ভাবনার মতো নির্দয় পাষাণ খুনি নই, বিশ্বাস করো। কপাল সরিয়ে আঁচলের মুখের দিকে তাকিয়ে রইল জাসপ্রিত। ধীরে ধীরে চোখ মেলে তাকালো আঁচল। অনুনয়ের স্বরে জাসপ্রিত বলল, আমি কিছু বলতে চাই, একটু মন দিয়ে শুনবে প্লিজ। আজ যেন আজও দীপ্তশ্যাম জাসপ্রিতের নতুন এক হিরোপে পরিচিত হলো মেহেরুজ আঁচল। এমন কাঠখোট্টা মানুষটি অনুনয় করছে, এই যে ভাবনারও বাহিরে। একদম অকল্পনীয়, অভাবনীয়। অজানা টানে আপত্তি জানালো না আঁচল, চুপটি করে তাকিয়ে রইল। অর্থাৎ সে শুনতে প্রস্তুত। ভরসা পেল জাসপ্রিত। আলতো হাতে সরিয়ে দিল আঁচলের ললাটে পড়ে থাকা ছোট ছোট চুল। ভালোবাসাময় ছোট একটা স্পর্শ এঁকে দিল দুভ্রয়ের সন্ধিস্থলে। মনের গহীন হতে স্পর্শটুকু অনুধাবন করল আঁচল। স্বামীর দেওয়া প্রথম স্পর্শ। সব মেয়ের মতন ওর কাছেও যে বিশেষ। কোনোরূপ বাধা প্রদান করল না সে। নিজেকে ধাতস্থ করে বলতে শুরু করলো জাসপ্রিত। আমি যা যা প্রশ্ন করব তার ঠিকঠাক উত্তর দেবে, ঠিক আছে? অবাক হয়ে গেল আঁচল। কিছু বলতে উদ্যত হতেই জাসপ্রিত সিরিয়াস মুডে বলে উঠল, মুভি, টিভি, সিরিয়াল এগুলো নিশ্চয়ই দেখে থাকো। দেখে তো তাই মনে হয়। আমি যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও, একটাও বাড়তি কথা নয়। বলো, টিভিতে মুভি, সিরিয়াল এগুলো দেখো কি না? দেখি। গুড। সেখানে নায়িকা বিপদে পড়লে হিরো কি করে? আই মিন ভিলেনকে কি করে হিরোরা? মেরে ভূত বানায়। আঁচলের অবুঝ উত্তর। হাসি পাওয়া সত্ত্বেও হাসল না জাসপ্রিত। ভূত বানায়। আচ্ছা, হিরো যখন একা হাতে 50-100 জন গুন্ডাকে মেরে ভূত বানায়, তখন তোমরা দর্শক কি করো? সিটি বাজিয়ে হিরোকে বাহবা দাও, নাকি তাকে খুনি বলে সম্বোধন করো? এবার টনক নড়ল আঁচলে। অবাক নয়নে তাকিয়ে রইল জাসপ্রিতের মুখপানে। কি হলো, উত্তর দাও। কি করো তখন? বাহবাদি। হ্যাঁ, খুব করে বাহবা দাও। আচ্ছা, মনে করো আমাদের লাইফটা কোনো কোনো মুভি কিংবা টিভি সিরিয়াল, যেখানে হিরো হিসেবে রয়েছে আজওয়া, দীপ্তিশ্যাম, জাজবীর, আর হিরোইন তুমি, মেহরোজ, আঁচল, হিরোইন। তো 15 জন গুন্ডা হিরো হিরোইনের ওপর মরণাঘাতী অ্যাটাক করলো, তখন হিরো কি করবে? নিজেদের বাঁচানোর জন্য পাল্টা আঘাত করবে, নাকি পুলিশ স্টেশনে ফোন করে হেল্প চাইবে, যাতে পুলিশ আসতে আসতে তারা মারা পড়ে? হতবিহ্বল হয়ে গেল আঁচল। ভুলে গেল কিছু বলতে। তা দিয়ে জাসপ্রিত বলল, কি হলো বলো? কিচ্ছুটি বলল না আঁচল। কি বলবে সে? মৃদু হেসে আঁচলের উপর হতে ভর সরিয়ে নিল জাসপ্রিত। শুয়ে পড়ল আঁচলের ঠিক পাশে, খুব সন্নিকটে, শরীর ঘেঁষে। ওরা 15 জন ছিল, আমাদের উপরে অ্যাটাক করছিল। ওদের অস্ত্রশস্ত্র দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ, ওদের একটাই টার্গেট ছিল, আমাদের মৃত্যু। ওরা আমাদের মারার জন্য অস্ত্র নিয়ে এসেছে। তো বিনিময়ে আমরা কি করব? হাত পা গুটিয়ে পুলিশের অপেক্ষা করব, যাতে পুলিশ আসতে আসতে আমাদের মেরে ফেলে? অন্তত আজওয়া, দীপ্তিশ্যাম, জাজবীর থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেবে না, ইনশাআল্লাহ। তাই যেভাবে পেরেছি মোকাবেলা করেছি। আর হ্যাঁ, কি যেন বললে? আমি খুনি? খুন করলে তো খুনি হব। এতক্ষণে প্রতিক্রিয়া ব্যক্ত করলো আঁচল। অবাক দৃষ্টিতে জাসপ্রিতের পানে তাকালো। মৃদু হেসে জাসপ্রিত বলল, ওরা নিহত নয়, বরং আহত হয়েছিল। আমি বুঝে শুনেই আঘাত করেছি। হসপিটালে আছে ওরা, ট্রিটমেন্ট চলছে, বুঝেছো? চমকিত আঁচলের দিকে হঠাৎই ঝুঁকে গেল জাসপ্রিত। ও নয়নে নয়ন মিলিয়ে মৃদু স্বরে শুধাতে লাগলো, আর কি কি যেন বলছিলে? আমি খুনি, পাষাণ,
নির্দয়। নাটক সিনেমায় হিরোরা ফাইট করলে বাহ বাহ, আর আমি করলে ধিক্কার। নট ফেয়ার। এবার বলো তো মেহরোজ আঁচল, এমন নির্বুদ্ধিতার জন্য তোমায় কি শাস্তি দেয়া যায়? হুম? আলতো করে ডান হাতে আঁচলের ব্রাইডাল নটটি খুলে মাথার পাশে রেখে দিল জাসপ্রিত। ফ্যালফ্যাল করে ওর মুখপানে তাকিয়ে আঁচল। কি হলো বলো? আমি হ্যাঁ তুমি, বলো। বাকশূন্য হয়ে পড়েছে আঁচল। এত বড় ভুল করে এখন ভুলটা বুঝতে পেরে বাকহারা হয়ে গেছে। বুঝতেই পারছে না কি থেকে কি বলা উচিত, কিভাবে ক্ষমা চাওয়া উচিত। এছাড়া অভিমান তো রয়েছেই। উনি আগে বুঝিয়ে বললেই পারতেন, তা নয় কি করলেন, এক গাদা কথা শোনালেন। এর উপর হুমকি ধামকি তো আর রয়েছেই। পচালো, কথাই বলবে না। একটু আদরে ভাবে বোঝানো যেত না? সব সময় শুধু বকাবকি বকাবকি বকাবকি। কাজী লোক একটা। মনে মনে এক গাদা বকছে আঁচল, কিন্তু ওর অভিব্যক্তি দেখেই বোঝাই যাচ্ছে মন গহিনী লড়াই, বাকবিতণ্ডা চলছে। মুচকি এসে উঠল জাজবে, নিভৃতে ঘনিষ্ঠ হলেও আরো কিছুটা। আঁচলের ডান কপলের কোমল আবরণে ছুঁয়ে দিল নাক। কিছুটা সময় ওভাবে কপলে ছুঁয়ে রাখল নাক। হঠাৎ জাজবিরের এহেন কাণ্ডে শিউরে উঠল আঁচল। ওর ভাবনা চিন্তা ভেস্তে গেল মুহূর্তের মধ্যেই। কপলে নাক ছুঁয়ে রেখে জাজবির মৃদু কণ্ঠে শুধালো, কি শাস্তি দেয়া যায় বললেন না তো বেগম যা? জবাব দিতে উদ্যত হচ্ছিল আঁচল, কিন্তু মুহূর্তেই থমকে গেল। বেগুন চান। ওর কর্ণকুহরে ঝংকার তুলো এই মোহনীয় মায়াময় শব্দটি। সামান্য একটি শব্দ এতটা আদুরে হতে পারে জানাই ছিল না আঁচলের। ওর দুকর্ণে এখনো বেজেই চলেছে বেগম চান। নাকে টকায় আলতোভাবে অধর স্পর্শ করে মুখোমুখি হলো জাজবির। ভ্রু নাচিয়ে বলল, বলুন। শুকনো ঠকিল আঁচল। অধর জোড়া সিক্ত করে আমতা করে বলল, ফ্রেশ হব। ওর কথা বলার ধরনে না হেসে পারল না জাজবির। মৃদু হেসে বলল, তা তো হচ্ছে না বেগম জান, আগে শাস্তি তারপর অন্য কিছু। বলেও ঠিক পাশেই শুয়ে পড়ল জাজবির। আঁচল কিছু বলতে উদ্যত হতেই চরম আশ্চর্যান্বিত হলেও ওর ডান হাতটি আলতোভাবে টেনে ওকে ঠিক বক্ষপটে এনে ফেলল জাজবির। আদরে বিড়াল ছানার মতো বক্ষপটে পড়ে রইল আঁচল। সরে যাওয়ার জন্য নড়াচড়া করতেই নিষেধাজ্ঞা জারি করল জাজবির। হুম, এক চুলও নড়বে না, নইলে। বাকিটা বলার প্রয়োজনই পড়ল না। চুপটি করে বুকের বা পাশে মাথা রেখে শুয়ে রইল আঁচল। দোপাট্টের উপরে আলতো করে বা হাতে বুলিয়ে দিতে দিতে জাজবির বলতে লাগলো, ওরা চেয়ারম্যানের লোক ছিল। সুজনের সাথে যা হয়েছে তার শোধ নিতে এসেছিল। মেরে ফেলতে চেয়েছিল আমাদের। চেয়ারম্যান? হুম, ওরা চেয়ারম্যানের লোক ছিল, ডোন্ট ওয়ারি। ওদের আর ওই চেয়ারম্যান দুটোরই আমি ক্লাস নিয়েছি। আপাতত চিন্তার কোনো কারণ নেই, বুঝলে খুকি? আমি খুকি নই, আমার বয়স 18 পেরিয়েছে। তো তোমার চিন্তা ভাবনা তো ক্লাস 5-এর বাচ্চাদের চেয়েও দুর্বল। বুকের বা পাশে মাথা রেখে আধো আধো পুরিতে প্রতিবাদ জানালো আঁচল। শুনুন, আমার বয়স কিন্তু সম্প্রতি 18 পেরোনি, বহু আগেই পেরিয়েছে। সামনে 19-এ পা দেব, তাই আমার সাথে ক্লাস 5-এর কোনো বাচ্চা তুলনা দেবেন না। আচ্ছা, হুম। তো বেগম জান এবার আপনিই বলুন যে আপনি বিগত 10 দিন এত কাণ্ড করলেন, তার জন্য কি করা উচিত? আপনি শুধু শুধু আমায় কষ্ট দিলেন, আর আমি সেটা মেনে নেব? এ তো অসম্ভব। আপনি তো শোধ নিয়েই নিয়েছেন। ভ্রু কুচকে গেল জাজবিরের। আঁচলের পিঠের উপর হাতটি রেখে জিজ্ঞেস করলো, তাই নাকি? কিভাবে? আমাকে কাঁদিয়ে, হুমকি দিয়ে আজকে কয়েক ঘন্টা যে পরিমাণ কান্না করেছি তা কি যথেষ্ট নয়? আরো শাস্তি দিবেন? বাবা, আমাকে 10 দিন কষ্টে রেখে তুমি এত সামান্য শাস্তি আশা করো? ইটস নট ফেয়ার। ভয় পেলে বুঝি আঁচল মিনমিনে গলায় ঠোক গিলে বলল, আপনি আপনি যেমন মা ভাইকে মারার হুমকি দিলেন তা কি কম? চমকালো জাজবির। ডান হাত আঁচলের ঘাড়ে আলতোভাবে গলিয়ে ওর মুখখানে নিজের মুখ বরাবর আনলো। চোখে চোখ রেখে শুধালো, আমি মারার কথা বলেছি? কোথায়? আমার তো মনে পড়ছে না। মিথ্যে বলবেন না, আপনি বলেছেন। জি না, বলিনি। আপনি একটু রিকল করে দেখুন ম্যাডাম, ঠিক মনে পড়ে যাবে। জাজবির রসিকতাপূর্ণ কথায় বিভ্রান্ত হলো আঁচল। সত্যি ভাবনায় পড়ে গেল। ভাবনায় লিপ্ত আঁচলের সিথি বরাবর সরে যাওয়া টেকলিটা ডান হাতে ঠিক করে দিল জাজবির। ভাবনা শেষে মেরুজ আঁচলের ফলাফল কি? আবারও বোকা বনে গেল মেয়েটা। বোকা বোকা চাহনিতে তাকে ঠোঁট উল্টে শুধালো,
বলেননি? জি না। হুম। মুখখানে এতটুকু হয়ে গেল আঁচলের, বলার জন্য কিছুই পেল না। এখন অভিমান হচ্ছে, এভাবে কথায় কথায় হেরে যাচ্ছে সে। শুরু হলো মোচড়ামুচি। ভ্রুকুচকে জাসপ্রীত জিজ্ঞেস করলো, কি সমস্যা? এভাবে মোচড়াচ্ছ কেন? উঠবো। কেন? এভাবে কি সমস্যা? ফ্রেশ হব। ফ্রেশ হবে নাকি পালাচ্ছ? আফটার অল বিয়ের প্রথম রাতেই বরের কাছে কথায় পেরে উঠছ না। উঠবো। মায়ের ভরা মুখখানি দেখে আর আপত্তি করতে পারল না জাসপ্রীত। দুহাত সরিয়ে মুক্ত করে দিল তার প্রিয়দর্শিনীকে। হিটিউটি না করে তৎক্ষণাৎ উঠে পড়ল আঁচল। হাফ ছেড়ে বাঁচল মেয়েটা। এতক্ষণ যেন বন্দিশালায় বন্দিনী ছিল, কিন্তু সে কি জানে তাকে আমৃত্যু আজদ ইবতেসাম জাসপ্রীতের বন্দিশালায় বন্দিনী হয়ে থাকতে হবে। তবে তার স্বামীরূপী এই মায়াভরা মানুষটি তাকে আর ছাড়ছে না। আজীবন হৃদয়ে মণিকোঠায় সযত্নে বন্দিনী করেই রাখবে। জানে না তো সে অবুঝ মেয়েটি। গুটিসুটি পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো আঁচল। সামনে থাকা ছোট টুলটি টেনে তাতে বসল। দুহাতে আস্তে করে পিনমুক্ত করার চেষ্টা করতে লাগলো দোপাট্টাটি, কিন্তু ব্যর্থ সে। পেছন থেকে পিন আটকে গিয়েছে, খুলতেই পারছে না। চেষ্টা করেই চলেছে। শুয়ে শুয়ে সবটুকু অবলোকন করলো জাসপ্রীত। আর পারল না, উঠে পড়লেও ছোট ছোট কদম ফেলে এসে দাঁড়ালো ওর পিছনে। বলল, উঠে দাঁড়াও। চমকালো আঁচল। কখন যে মানুষটি ওর পেছনে এসে দাঁড়িয়েছে সে খেয়ালই করেনি। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। জাসপ্রীত পুনরায় বলল, উঠে দাঁড়াও, আমি হেল্প করে দিচ্ছি। বাধা দেওয়ার জন্য মুখ খুলতে জাসপ্রীত নিষেধ করলো ইশারায়। আর কি করার, চুপচাপ দাঁড়িয়ে পড়লো আঁচল। ওর পেছনে এসে দাঁড়ালো জাসপ্রীত। পিন হতে আঁচলের হাত দুটো সরিয়ে পিনগুলো একবার দেখে নিল। অতঃপর আস্তে আস্তে করে পিন মুক্ত করলো দোপাট্টাটি। দোপাট্টা খুলে বিছানায় রেখে দিল জাসপ্রীত। অতঃপর আলতোভাবে একে একে আঁচলের নেকলেস, কানের ঝুমকা, খোপায় আবদ্ধ ফুল খুলতে লাগলো জাসপ্রীত। খোলার সময় হালকা করে জাসপ্রীতের আঙুলের ছোঁয়ায় অনুভূত হচ্ছিল আঁচলের ঘাড়ে। খেপে কেঁপে উঠছিল আঁচল। তা লক্ষ্য করে আয়নায় এক ঝুলো কাজলের পানে তাকালো জাসপ্রীত। প্রাণপ্রিয়ার অবস্থা দেখে বাঁকা হেসে দৃষ্টি সরিয়ে নিল। নেকলেস, ফুল ও ঝুমকা খুলে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো জাসপ্রীত। ওগুলো ড্রেসিং টেবিলে রেখে ঘুরে দাঁড়ালো আঁচলের দিকে। মুখোমুখি দুজনে, দৃষ্টি সামান্য উঁচু করে আর চোখে জাসপ্রীতের দিকে তাকালো আঁচল। চোখে চোখ পড়ে গেল দুজনার, কেননা জাসপ্রীতের দৃষ্টি ওর দিকে নিবদ্ধ ছিল। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আঁচল। দুকদম এগিয়ে আঁচলের বেশ সন্নিকটে এলো মানুষটা। দুহাত বাড়িয়ে খুলে দিল টিকলি ও ব্রাইডাল পাশা। জুয়েলারি মুক্ত হলো মেহরাজ আঁচল। টিকলি ও ব্রাইডাল পাশা ড্রেসিং টেবিলের উপরে রেখে জাসপ্রীত পূর্ণ দৃষ্টিতে তাকালো প্রেয়সীর পানে। মেয়েটি তখন ওর দিকেই তাকিয়েছিল। নয়নে মিলিত হলো নয়ন। আলতোভাবে আঁচলের দু কপলে হাত রেখে সম্মোহিত নয়নে তাকালো জাসপ্রীত। অতঃপর তাকিয়ে রইল। এতে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিল মেয়েটি। দৃষ্টি নত করে রইল। খেয়াল করে জাসপ্রীত হাত দুটো সরিয়ে বলল, হয়ে গেছে, যাও ফ্রেশ হয়ে এসো, ওয়াশরুম ওদিকে। হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল। আঁচল পড়ল এখন আরেক মুসিবতে। ওর পোশাক, কোনো লাকেজ তো সাথে দিয়ে দেয়নি। না তো, ও সাথে করে কোনো পোশাক এনেছিল। তাহলে কি পরবে এখন? সমস্যাটা বুঝতে পারলো জাসপ্রীত। দুহাত পকেটে গুজে কাবার দেখিয়ে বলল, ওখানে ড্রেস রাখা আছে, কমফোর্ট মতো একটা নিয়ে যাও। কিছুটা অবাক হলো আঁচল। গুটি গুটি পায়ে হেঁটে গেল কাবারের দিকে। ডান হাতে খুলে ফেল কাবারের দ্বার। বেশ অবাক হলো মেয়েটা। কাবারের এক পাশে জাসপ্রীতের পোশাক, আরেক পাশ আঁচলের পোশাকে ভরপুর। ওর জন্য শাড়ি, চুড়িদার, কুর্তি, সালোয়ার কামিজ, লেডিস টি শার্ট, লং স্কার্ট অবধি রয়েছে হরেক রকমের পোশাক আশাক। আঁচল অবাক দৃষ্টিতে জাসপ্রীতের পানে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। এত পোশাকের ভিড়ে কি পরবে সে? ভাবনা চিন্তা করে শেষমেশ শাড়ি বেছে নিল। অফ হোয়াইট রঙের সোনালি পাড়ের একটি শাড়ি হাতে নিয়ে কাবাটের দ্বার বন্ধ করল। পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো জাসপ্রীত। গলায় শুভ্র তোয়ালে ঝুলানো। ডান হাতে তোয়ালের একাংশে দিয়ে ভেজা চুলগুলো মুছিয়ে নিচ্ছে। হঠাৎ চমকে গেল আঁচলের কাণ্ড দেখে। মেয়েটা খাটের পাশে কেমন পায়চারি করে চলেছে, এক জায়গায় স্থির হয়ে থাকছেই না। হয়েছেটা কি? হ্যাঁ, ভেজা তোয়ালে নিয়ে স্লাইডিং ডোর খুলে বারান্দা গেল জাসপ্রীত। তোয়ালে মেরে দিয়ে ডোর বন্ধ করে ঘরে এলো। ডান হাতে ভেজা চুলগুলো ঝেড়ে নিতে নিতে শুধালো, কি হয়েছে? অমন পায়চারি করছো কেন? ভাবনায় ছেদ পড়ল আঁচলের।
খাটের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করে জিজ্ঞেস করলো, আমি কোথায় ঘুমাবো? কেন খাটে? তুমি কি ভেবেছিলে এটা নাটক বা সিনেমা যে তুমি খাটে ঘুমাও আমি সোফায় ঘুমাবো এমন মনোরঞ্জক দৃশ্য হবে? নো ওয়ে। না আমি সোফায় যাচ্ছি না তুমি, তাই চুপচাপ খাটে শুয়ে পড়ো, এতে তোমারই মঙ্গল। নইলে না না, শুয়ে পড়ছি পড়ছি। গুড। উপায়হীন খাটের ডান দিকে এগিয়ে গেল আঁচল। চুপটি করে শুয়ে পড়ল এক কোণে। রুমের আলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে খাটের বাঁ পাশে এসে বসল জাসপ্রির। শরীরে কাঁথা জড়াতে গিয়েও লক্ষ্য করেও আঁচলের দেহে কাঁথা নেই। মেয়েটা ওদিকে মুখ করে এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। বিরক্ত হলো জাসপ্রির, গোটা কাঁথা টেনে আঁচলের দেহে জড়িয়ে দিল। কাঁথা পেয়ে মেয়েটা খুশি হলো, খুশি মনে কাঁথা জড়িয়ে নিল। এবার সেই কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল জাসপ্রির। দুজনে একই কাঁথার নিচে। টেরই পায়নি মেহরুজ আঁচল। সে তো ওদিকে মুখ করে দোয়াদুরত পাঠ করছে। অভ্যাসবশত কাঁথা একটু টেনে নিজেকে আবৃত করলো। কাঁথায় টান পড়ায় বিরক্ত বোধ করলো জাসপ্রির। নিজের দিকে কাঁথা টেনে নিল। এবার বোধহয় হুশ হলো আঁচলে। তৎক্ষণাৎ পিছু করে তাকালো। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল আজদ ইবতেসাম জাসপ্রিরের পানে, যে কিনা ওর থেকে ঠিক এক হাত দূরত্বে টান টান সোজা হয়ে শুয়ে রয়েছে উদম দেহে। মেরুজ আঁচলের মুড়ি মুড়ি অবস্থা, হাত পা মারাত্মকভাবে কেঁপে উঠছে। শুকনো ঢোক গিলে কিছু বলতে উদ্যত হলো ঠিক তখনই মুখ খুলল জাসপ্রির। ওর দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, অত দূরে কি করছো? বিয়ের রাতে বরকে একা ফেলে বউ অত দূরে? গুনাহ হবে তো। কাছে এসো মেহরোজ আঁচল। বলতে দেরি করতে নয়, এক টানে আঁচলকে এনে ফেলল নিজ উদম শক্তপোক্ত বক্ষপটে। বক্ষপটে আছড়ে পড়ায় থুতনিতে কিঞ্চিত ব্যথা পেল আঁচল। মৃদু আর্তনাদ করে উঠল। সেদিকে পাত্তাই দিল না জাসপ্রির। বাঁ হাতে শক্ত করে তার বেগমজানকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। ডান হাতটি রাখলো দীঘল কালো কেশ গুচ্ছে। আঁচল যে ওর থুতনিতে একটু হাত বুলাবে তার সুযোগ অব্দি পাচ্ছে না। শক্তপোক্ত দু হাতের মাঝে ভালোই বন্ধিনী হয়েছে। নড়াচড়া একদমই নিষিদ্ধ। শ্বাস নিচ্ছে সেই তো অনেক। ওর দুহাত আটকা পড়েছে নিজ দেহতলে। জাসপ্রির মৃদু কণ্ঠে বলল, বেশি নড়াচড়া করে লাভ নেই। বাকি জীবনটা এভাবেই এই বুকেই মাথা রেখে ঘুমাতে হবে। অভ্যাস করে নাও। বলবার মতো ভাষাই খুঁজে পেল না আঁচল। কিন্তু হলো চরম আশ্চর্য। হঠাৎই ও থুতনিতে অনুভব করলো নরম অধর স্পর্শ। চমকে চোখ তুলে তাকালো। চমকে আঁচলকে আরেকটু চমকে ও ললাটের ঠিক মধ্যখানে ঠোঁট ছুঁয়ে দিল জাসপ্রির। মৃদু হেসে বলল, এবার গুড গার্লের মতো চুপচাপ ঘুমিয়ে পড়ো। গুড নাইট। হ্যাভ এ লট অফ সুইট ড্রিমস উইথ ইয়োর বিলাভড হাজব্যান্ড। ওকে, আল্লাহ হাফেজ। চোখ বুজে নিল জাসপ্রির। ধীরে ধীরে বিস্ময় ভাব কাটিয়ে উঠল আঁচল। অজান্তে অথর কোণে ফুটে উঠল লজ্জা মিশ্রিত হাসির রেখা। আখি পল্ল বন্ধ করে নিল সে। জাসপ্রিরের বুকে মাথা রেখে হারিয়ে গেল ঘুমের রাজ্যে। রবির কিরণ জানালার মিহি কাঁচ গলিয়ে ছুঁয়ে দিচ্ছে মুখমণ্ডল। ঘুমের ঘোরে চোখ কুচকে গেল আঁচলের। নড়তিকে অনুভব করলেও সে আবদ্ধ হয়ে রয়েছে কিছুতে। নড়াচড়ার দায় হয়ে পড়েছে। শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে কিছুটা। অস্বস্তি অনুভূত হওয়ায় চোখ মেরে তাকালেও অচল। ঘুমের রেশ এখনো কাটেনি। পিটপিট করে তাকাচ্ছে মেয়েটা। হঠাৎই দৃষ্টি আটকে গেলেও তার চক্ষু নিবদ্ধ হলো উদম বক্ষপটে। চরম আশ্চর্যজনিত হলো আঁচল। তৎক্ষণাৎ পিছু হটতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। ধীরে ধীরে হুঁশ ফিরল তার। দুজনেই বাঁকাভাবে শুয়ে। জাসপ্রিরের বা বাহুতে আঁচলের মাথা রাখা। উদম বক্ষ বরাবর ও চোখ মুখ শক্তপোক্ত দু হাতে আবদ্ধ সে। ডান হাত রাখা আঁচলের উন্মুক্ত গুটিতে সে। আরেক হাত পিঠ পেঁচিয়ে বা বাহুতে। এই জন্যই নড়তে অসুবিধা হচ্ছিল। শ্বাস ফেলেও কষ্টকর হয়ে উঠেছিল। প্রথমবারের মতো কোনো পুরুষে এতখানি সন্নিকটে আঁচল। এর উপর হে মানুষটি একান্তই তার, মেহরুজ আঁচলের স্বামী। ভেবেই লজ্জালেও আভা ফুটে উঠল আঁচলের মুখশ্রীতে। সে ছটফট করতে লাগলো নিজেকে শক্তপোক্ত ওই হাত দুটো হতে ছাড়ানোর জন্য। ঘুমে ঘুরে বিরক্ত করায় কপাল কুচকে গেল জাসপ্রিরের। সে মৃদু নড়তেই হতবাক হয়ে গেল আঁচল। একই কাণ্ড! তার বাম হাতটি পেঁচিয়ে হয়ে রয়েছে জাসপ্রিরের কুটিতেশ। তৎক্ষণাৎ হাতটি সরিয়ে ফেলল আঁচল। লজ্জা কি লজ্জা! কি করলো সে? রাতভর এভাবেই ছিল কি? ভেবেই কেঁপে উঠল তার তনুমন। লাজে তপ্ত হলো কপলতায়। ছটফট করায় কিছুটা আগা হলো জাসপ্রিরের হাত। সেই সুযোগে চটাপট উঠে পড়ল আঁচল। হাত ছেড়ে বাঁচল মেয়েটা।
অবশেষে স্বস্তি। লজ্জা হতে নিস্তার, কিন্তু আফসোস নিজের দিকে তাকিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে ভুলে গেল মেহরুজ আঁচল। এসব কি? এলোমেলো হয়ে রয়েছে শাড়িটি, দেহের উপরিভাগ অনেকাংশেই উন্মুক্ত। ছি, কি বিচ্ছিরি এক অবস্থা। চোখ মুখ কুচকে লা হাওলা ওয়ালা কুয়াতা পড়তে পড়তে দ্রুত হস্তে শাড়ি ঠিকঠাক করতে লাগলো। ভাগ্যিস বীর সাহেব এখনো ঘুমিয়ে, যদি কোনোভাবেই সে আগে উঠে পড়তো আর আঁচলকে এমনভাবে। ছি, আর ভাবতে পারলো না আঁচল। কাঁদো কাঁদো মুখ করে জাজবিরের পানে তাকালো। কি থেকে কি ভেবে বিড়ালের মতো চুপি চুপি হামাগুড়ি দিয়ে জাজবিরের দিকে ধাবিত হলো। ও শিওরে বসে দোয়া দরুদ পড়ে এক বুক সাহস সঞ্চয় করলো। অতঃপর কাজে লেগে পড়লো মেয়েটি। কম্পিত ডান হাতটি নাচাতে লাগলো ঘুমন্ত জাজবিরের মুখের সামনে, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। ঘুমন্ত মানুষ কি করে প্রতিক্রিয়া ব্যক্ত করবে? বাহ, স্বস্তির নিঃশ্বাস ফেললো আঁচল। আজওয়াদ ইবতিসাম জাজবির ঘুমিয়ে, তার মানে নো চিন্তা, সে ঘুমিয়ে রয়েছে, ভুলভাল কিছুই দেখেনি। বাঁচা গেল। দাঁত বের করে হেসে উঠল আঁচল। কুটি কুটি পায়ে নেমে এলো খাট হতে, মেঝেতে দুপা নামিয়ে পুরো রুমে চোখ বোলাতে লাগলো। গত রাতে কান্নাকাটি করতে গিয়ে রুম ঠিকভাবে দেখাই হয়নি, এখন ভালোভাবে দেখতে লাগলো। অভিজাত এই কক্ষটি, এখানকার খাট, কাভার্ড, সোফা, ড্রেসিং টেবিল থেকে সব কিছুই যথেষ্ট দামি এবং অভিজাতে ভরপুর। মেহরুজ আঁচল কখনো ভাবেনি এমন এক বাড়িতে সে পুত্রবধূ হয়ে আসবে। সে তো বরাবরই ভালো মনের একজন মানুষ চেয়ে এসেছে, তার একান্ত ব্যক্তিগত মানুষ হিসেবে, স্বামী হিসেবে, যে কিনা ওকে বুঝবে, সম্মান করবে, খুব ভালোবাসবে, যার কাছে ও এবং ওর পরিবার উভয়ের প্রতি সম্মানবোধ কাজ করবে। আঁচল কখনো টাকা পয়সা দিয়ে মানুষ যাচাই করে না, সে মানুষের মনকে প্রাধান্য দিয়েই থাকে। আজ মহান স্রষ্টার কৃপায় ওর একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে জীবনে পদার্পণ করেছে জাজবির। ওই সাম্য বলিষ্ঠদেহী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটিকে দেখলেই আঁচলের হৃদকহনে ভেসে ওঠে, মেহরুজ আঁচল, এই সে মানুষ যাকে তুই দিবারাত্রি নিজের একান্ত মানুষ রূপে চেয়ে এসেছিস। এই সে, একটুখানি ভালোবাসা দিয়ে আগলে রাখিস তাকে, ভালোবাসিস, দেখিস বিনিময়ে সে তোকে নিয়ে ভালোবাসাময় সুখ সাগরে পাড়ি দেবে। লালাপ আভা ছেয়ে গেল কপালের কোমল আবরণে। জাজবিরের দিকে এক ঝলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল আঁচল, এগিয়ে গেল কাওয়ার্ডের দিকে। তখন আঁখি পল্লব মেলে তাকালো জাজবির। এতক্ষণ সজাগ ছিল মানুষটা, কিন্তু তার বেগম জানকে বুঝতে দেয়নি গত রাত ছিল তার জীবনের সবচেয়ে সুন্দরতম একটি রাত। প্রায় 2 বছরের দৃষ্টান্ত আঁখি যুগল অবশেষে গত রাতে সার্থক হয়েছে, মিটিয়েছে তাদের তৃষ্ণা। আধা রাতে নিজের ঠিক পাশেই খুঁজে পেয়েছে তার প্রিয় দর্শিনীকে, একমাত্র শয্যা সঙ্গীকে হিসেবে। নেশাতুর চোখ ভরে দেখে গিয়েছে শুধুই তাকে। এ তৃষ্ণা যে মিটাবার নয়, আজীবন এমনই তৃষ্ণার্ত হয়ে থাকতে চায় জাজবির। গত রাতে সে বোধ হয় ঠিকভাবে ঘুমাতেই পারেনি, বারংবার দেখে গিয়েছে শুধু তার ভালোবাসাকে, অগণিতবার হয়েছে বিমোহিত, বেসামাল। বার কয়েক ঠিক করে দিয়েছিল আঁচলের এলোমেলো শাড়ি। সে যে ঠিক কতটা কষ্ট করে নিজের অবাধ্য অনুভূতির সামাল দিয়েছে বলার বাইরে। বারবার বেসামাল হচ্ছিল তার পুরুষ চিত্ত, হবে নাই বা কেন। শয্যা সঙ্গিনী হিসেবে রয়েছে তার ভালোবাসা, প্রাণপ্রিয়া স্ত্রী, যে কিনা তার জন্য সম্পূর্ণ হালাল, যাকে গভীর থেকে গভীরতমভাবে ছুঁয়ে দেওয়ার, ভালোবাসার সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু সে কাপুরুষ নয়, ঘুমন্ত প্রিয়দর্শিনীর সুযোগ নেবার মতো মানসিকতা তার নেই। সে সজ্ঞানে স্বেচ্ছায় তার বেগম জানের অনুমতি সহকারেই ভালোবাসার আঁচল গহ্বরে ডুবে দিতে চায়। হ্যাঁ, এই সে ভালোবাসা, পবিত্র ভালোবাসা। টুংটাং শব্দ হচ্ছে ডাইনিং রুমে, এছাড়া পিনপত নীরবতা বিরাজ করছে চারিদিকে। রুটির ছেঁড়া অংশ হাতে নিয়ে আঁচল হতবাক নয়নে সকলের দিকে চোখ বুলিয়ে রয়েছে। পরিবারের সকলেই এখানে উপস্থিত, জাজবিরও রয়েছে। সবাই চুপচাপ খেয়ে চলেছে, নো টকিং, অনলি নীরবতা। এদিকে আঁচলের চক্ষু কপালে, এসব কি হচ্ছে? এত নীরবতা এসে খাবে কি করে? তার তো নিত্যদিনের অভ্যেস খাবার টেবিলে ভাইয়ের সাথে রাজ্যের আলাপ করবে, মায়ের কাছে টুকটাক বকা প্লাস খাবার খাবে, কিন্তু এখানে তো চারদিকে নীরবতা আর নীরবতা।
প্লেট চামচের শব্দ ব্যতীত কোনো শব্দই নেই। মলিন মুখে খাবার খেতে লাগলো আঁচল। কিছু বলতে গিয়েও বলল না, সে তো বাড়ির নতুন বউ।